সালের জানুয়ারি মাস, শীতের গভীর রাত, ক্যানিং রেল লাইন। একটা আনন্দ অনুষ্ঠানের মাঝখান থেকে শুরু হয়েছিল এমন একটা ঘটনা যেটা আজও একটা পরিবার ভুলতে পারেনি। একজন মানুষ হাঁটতে হাঁটতে অজান্তেই পা রাখে একটা রক্তমাখা শিশু দেহের ওপর। মাথাটা নেই, শুধু দেহ রয়েছে। সেই রাতেই ঘুমের ভেতরে সে অনুভব করে তার বুকের ওপর কেউ দাঁড়িয়ে আছে। চোখ খুলতেই সে দেখে একজন রক্তাক্ত মহিলা, হাতে একটা কাটা মাথা। এটা কি শুধুই স্লিপ প্যারালিসিস, নাকি সেই রেল লাইনের অন্ধকারে লুকিয়েছিল অন্য কোনো রহস্য? কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিংয়ে আজকে এই ঘটনাটির ব্যাপারে আপনারা জানতে চলেছেন। কোথা থেকে দেখছেন আজকের এপিসোড কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আপনারা যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, কোনো তন্ত্র রিলেটেড হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। এবং আপনি যদি আপনার ঘটনাও শেয়ার করতে চান, এই নম্বরে যোগাযোগ করে শেয়ার করতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। Curiofied presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো সায়নী, কেমন আছো? এই চলে যাচ্ছে। তোমাদের খবর কি বলো? ভালো আছি। বিষয় হচ্ছে, তুমি তোমার নিজের যে মামার ছেলে রয়েছে, তোমার মামাতুতো যে দাদা, ঠিক আছে, তার একটা ঘটনার ব্যাপারে উল্লেখ করছিলে। যে সময় আমি মুম্বাইতে ছিলাম সেই সময় ঘটনার একটা ব্রিফ আমি তোমার থেকে পেয়েছি, ক্যানিং এর একটা ঘটনা, রাইট? ঘটনাটা খুবই মারাত্মক, কারণ এমন একটা পর্যায়ে এমন একটা ভাবে ঘটনাটা ঘটেছে, সেটা সত্যি কথা বলতে গেলে মানে রিয়েলিটিতে যে এই ব্যাপার স্যাপারগুলো ঘটে সেটা ভাবতেও গা ভার হয়ে আসে। কি ঘটেছিল সায়ানি, একদম শুরু থেকে আমি তোমার থেকে জানতে চাই কি ঘটেছিল, একদম জানাও শুরু থেকে। বলছি, ঘটনাটা হয়েছে এই 2018 সালের। হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি মামার বাড়ি হচ্ছে বনগাঁয়, আর এই ঘটনাটার সূত্রপাত হচ্ছে ক্যানিং থেকে। কিরকম? আমার যে দাদা, ওর এক দুঃসম্পর্কের মাসি আছে, তার একটি মেয়ে। তো মেয়ের পাকা দেখাতে দাদা এবং মামি গিয়েছিল। এবার সময়টা ছিল শীতকাল, ওই জানুয়ারি মাস। এবার এতদিন, অনেকদিন প্রায় বলতে গেলে কোনো দেখা সাক্ষাৎ কিছু ছিল না। তো একটি মেয়ে, তো খুবই জাঁকজমক করেই আর কি পাকা দেখাটা হয়েছে। তা যখন যায় তখন তো প্রায় বলতে গেলে দাদা খুবই খুশি। সব পুরনো সব পাড়ার সব বন্ধু বান্ধবদের সাথে অনেক দিন পর দেখা হয়েছে, প্রায় বলতে গেলে অনেক বছর পর। তা কথা হচ্ছে বাড়ি ভর্তি লোকজন, সবাই খুব মানে খুশি। হ্যাঁ, তো হঠাৎই মানে থাকে যেরকম বন্ধুরা, ছেলেরা বলে না যে চল একটু আশপাশটা ঘুরে আসি, বেরিয়ে আসি। হ্যাঁ, স্বাভাবিক, এতদিন পর দেখা সাক্ষাৎ হয়েছে। তা এই রেল লাইনের ধরে পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, এখানকার এদিককার ওদিককার কথা বলে যে কি রে, আমার দাদার ভালো নাম হচ্ছে অজিত। বলছে, অজিত তোর খবর কি বল, কেমন চলছে, চাকরি বাকরি কিছু করছিস কিনা? তখন দাদা বলছে, না চাকরির অপেক্ষায় আছি, একটা জায়গায় তো করছি, কিন্তু আরো একটা ভালো সুযোগে অপেক্ষায় রয়েছি। তো এরকম কথা বলতে বলতে যাচ্ছে রেল লাইনের পাশ থেকে, হঠাৎ একটা পায়ে কি একটা ভেজা ভেজা ঠেকেছে দাদার। তো দাদা না খেয়াল করেনি, থাকে না হাঁটতে হাঁটতে অনেক সময় আমরা লাথি মারতে মারতে একটা কোনো ফাঁকা ঠোঙ্গা হোক বা কাগজ হোক বা কিছু একটা হোক, আমরা কথা বলতে বলতে অনেক সময় এরকম ভাবে হাঁটি। তো ও সেরকম ভাবে হাঁটতে হাঁটতে গেছে, ও প্রথমে নোটিস করেনি। দাদার যে বন্ধু, সে নোটিস করেছে, দেখে না বলছে যে অজিত সরে আয় তো। তা দাদা তো চমকে গেছে, হঠাৎ তো মোবাইলটা বার করেছে, মোবাইলের টর্চের আরো ফেলে দেখছে একটা না রক্ত মাখা কিরকম, মানে একটা বডি, ছোট বডি, বাচ্চারই বডি হবে, কিন্তু মুন্ডুটা নেই, বডিটা রয়েছে। ওটা দেখে না দাদা ওইখানেই প্রায় হার্ট অ্যাটাক করে এরকম একটা অবস্থা, মানে এমন একটা, এতটাই ভয় পেয়ে গেছিল দাদা।
এবার দাদার যে বন্ধুরা আছে তারা বলছে এইটা নিয়ে বেশি কিছু বলিস না, যা হয়েছে হয়েছে, এটা নিয়ে এত ঘাবড়াবার কিছু নেই, কিছু একটা হয়েছে এখানে বোঝাই যাচ্ছে, বাড়িতে গিয়ে সবকিছু বলিস না। অ্যাকচুয়ালি বাড়িতে তখন একটা একটা আনন্দ উৎসব, তার মাঝখানে যদি এই কথাটা বলে তখন একটা খারাপ প্রভাব পড়তে পারে। আর এই মেয়ের যে বিয়ে হচ্ছে, ছেলের বাড়িরাও তখন দ্যাট টাইমে সবাই উপস্থিত। হুম তাই এর মাঝখানে যদি এইসব হয় তখন হতে পারে হয়তো দাদাকেই সবাই খারাপ কিছু বললো। ওই জন্য আর কি বন্ধুরা বলছে এসব কিছু নিয়ে ওখানে বলতে যাস না, যা হয়েছে চুপচাপ বাড়ি যাবি, খেয়ে দিয়ে শুয়ে পড়বি, কিচ্ছু হয়নি, মন মাথায় রাখবি কিছু হয়নি, ঠিক আছে, ভুলবশত তোর এটা লেগে গেছে পায়। তো দাদা যথারীতি তাই করেছে, বাড়িতে এসছে, কিন্তু না দাদা একটু থম মেরে গেছে, মানে ওরকম একটা তো মানে বিভীষিকার মতন দাদা লাগছিল। তো দাদা মনে করলো যে ঠিক আছে, যেরকম বলেছে, যেরকম ওরা বলেছে সেরকমই বলি। তখনও তা প্রায় রাত্রি 11টা বাজে, তখনও বাড়িতে ভালো লোকজন, মানে বিশাল বড় করেই আর কি অনুষ্ঠানটা করেছিল, পাকা দেখার অনুষ্ঠানটা, মানে বলতে গেলে সবাইকেই ইনভাইট, মানে পাড়ারও কেউ বাদ যায়নি এরকম। তা খেয়ে দিয়ে তখন কটা বাজে, লোকজন যেতে যেতে তা প্রায় 1টা 1:30 এরকম হয়েছে রাত। আর শীতের রাত ওইসব জায়গায় বুঝতেই পারছো, মানে সেটা হচ্ছে গভীর রাত। তা খাওয়া দাওয়া করে যখন শুতে গেছে তারপরে 1:30টা ক্রস হয়ে গেছে, ঘরে দাদা, মেশো, মানে যেই মেয়ের আর কি বিয়েতে পাকা দেখা গেছে তার বাবার কথা বলছি, ওই মেশো আর ওনার এক দাদার ছেলে, এই 3জন রুমে ছিল। তা মামি অন্য রুমে শুয়েছে, মামি ওখানে ছিল না, শুয়ে আছে। তো দাদা বলছে হঠাৎ মনে হচ্ছে গায়ের উপর খুব একটা ভারী ভারী কিছু, মানে অস্বস্তি এরকম লাগছে, হ্যাঁ, আর পায়ের কাছে মনে হচ্ছে ভেজা ভেজা কিছু একটা ঠেকছে। দাদা না চোখ মেলবে না করেও চোখটা মেলেছে, হঠাৎ দেখতে পাচ্ছে কি একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে, তার মাথা, হাত, গলা সব জায়গা থেকে তার রক্ত, হাতের মধ্যে একটা মুন্ডু, বাচ্চার একটা মাথা। ওইটা দেখে না দাদা চিৎকার করে উঠেছে। এটা দেখেছে না হ্যালুসিনেট করেছে? না, এটা পুরোটাই দেখেছে, দেখছে পায়ের, পুরো দেখছে যে পায়ের সামনে কেউ দাঁড়িয়ে রয়েছে, এরকম পুরোটাই দেখেছে দাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন চিৎকার করে উঠেছে, যে চিৎকার করেছে তখন ওই চিৎকারে পাশে যারা ছিল, মেশো, তারপর ওই আরেক ভাই ছিল, তারা দিকে গেছেন, কি হলো, না না ওই তো ওই তো ওই তো ওই তো এরকম করছে, মানে কি বলে একটা কাটা মুন্ড এরকম বলছিল দাদা, কথা আর কি জড়িয়ে যাচ্ছিল দাদার সেই সময়। হ্যাঁ, তখন পাশে যে ভাই সে বলছে তুমি দুঃস্বপ্ন দেখেছো, কোথায়, লাইট জ্বালিয়েছে, বলছে কোথায়, দেখো ঘরে কিছু নেই। হ্যাঁ, তখন দাদা ওই মোমেন্টে দাদার পুরো হেড টু টো বলতে গেলে পুরো ঘাম দাদার। হ্যাঁ, তো মেশো বলছে আরে তুই কিছু একটা দুঃস্বপ্ন দেখেছিস, শুয়ে পড়ো, ঠিকই বলেছে, তুই দুঃস্বপ্ন দেখেছিস, শুয়ে পড়, কিছু হয়নি। হ্যাঁ, নতুন জায়গায় এসছিস তো তাই তোর এসব ঘুমের হচ্ছে, তোর শুয়ে পড়। কিন্তু সারা কিন্তু দাদা ঘুমায়নি, শুধু দাদার চোখের মধ্যে খেয়ালি মনে করছে এই চোখ বন্ধ করবে আবার মনে দেখতে পাবে, এরকম করতে করতে কখন ভোর সকাল হয়ে গেছে জানে না কেউ। দাদার ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিল, এবার বেলা হচ্ছে দেখে ওঠেনি, দেখে মামি ডাকতে এসছে, মামি ডাকতে এসে দেখছে দাদার ধুম জ্বর, মানে গায়ে হাত দেওয়া যাচ্ছে না, আগুনে পুড়ে যাচ্ছে গা, এরকম অবস্থা। বলছে কিরে তোর গা এত গরম, তোর জ্বর আসলো? তখন মেশো বলছে ও তো রাত্রিবেলা ঘুমিয়ে ঘুমিয়ে কি সব ভুল বকছিল আমার পাশে। তখন বলছে যে মা এরকম হলো, তারপরে সেই স্বাভাবিক সেই জল পট্টি টট্টি দাদাকে দিয়েছে, মানে খুব বাড়াবাড়ি লেভেলের। হ্যাঁ, ওর মধ্যেই সেই মেশো গিয়ে সে ডাক্তার নিয়ে এসছে, দেখিয়েছে, সবকিছু হলো। তো ডাক্তার বলছে হতে পারে সিজন চেঞ্জ, তারপরে নতুন জায়গায় এসছে, ওর জন্য এরকম হয়েছে। কিন্তু দাদা কিন্তু বলবার চেষ্টা করেছিল যে এরকম একটা, কিন্তু আবার না দাদা চেপে গেছে যে না, এটা বললে হয়তো জিনিসটা অন্যদিকে ঘুরে যাবে। 2 দিন গেছে, মানে ওদের ফিরে আসার কথা ছিল 2 দিন পর, কিন্তু দাদার শরীরটা যেহেতু এতটাই খারাপ ছিল, দাদা মানে খাট থেকে উঠতে পারছে না। আর না রাত হলেই মনে হতো গায়ের মধ্যে এসে কেউ শুয়ে আছে, মানে ভার 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 কিরকম একটা দাদার লাগতো। দাদা কিছুতেই রাত্রিবেলা ঠিক মতন শুতে পারতো না,
ওইটা আর কি দাদাকে প্রচন্ড অস্বস্তিতে ফেলেছিল। এবার দাদা বলছে মামিকে যে মা এবার বাড়ি চলো, আমার ভালো লাগছে না এখানে, এরকম ভাবে আর কি বলেছে। পুরো ইনসিডেন্টটা তো বলেনি যে কি হয়েছে, কিন্তু বলছে আমার ভালো লাগছে না, এখান থেকে চলো। তা মামি বলছে আমি তো যেতেই চাইছিলি, কিন্তু তোর তো সেই কন্ডিশন না, তোকে যে আমি ট্রেনে করে যে আমরা যে যাবো। তো দাদা বলছে না না আমি ঠিক যেতে পারবো, তুমি চলো, আমার কোনো অসুবিধা হবে না। মানে জোর জবরদস্তি প্রায় বলতে গেলে, বাড়ি থেকেও ছাড়তে চাইনি ওদেরকে, কিন্তু মানে দাদা ওখানে থাকবেই না, এরকম একটা ব্যাপার। তা যাই হোক, নয় নয় করেও ওই ঠাকুরের নাম নিয়ে আর কি বেরিয়ে পড়ে তো ট্রেনে তুলে দিয়েছে, বাড়িতে এসছে। বাড়িতে এসেছে কি আসেনি খবর পেয়েছে, মানে যার আর কি পাকা দেখা গেছিল, ওর হঠাৎ নাকি কি হয়েছে, ছেলের বাড়ি থেকে আর মেয়ের বাড়ি থেকে, মানে কোনো রকম কিন্তু কোনো বচসা বা কিছু সেরকম কিছু ব্যাপার নেই, হঠাৎ শুনতে পাচ্ছে যে জানিস তো এরকম এরকম খবর, মানে ওই মাসি বলছে আর কি মামিকে, বিয়েটা না জানিস তো মনে হয় হবে না। আমি যে হ্যাঁ কি বলছো, ও মা সেদিনকে পাখা দেখা হলো, এত বড় অনুষ্ঠান হলো, বলে কি জানি না কি হয়েছে, কেউই কিছু বলতে চাইছে না। হ্যাঁ আমার মেয়ে বলছে বিয়ে করবে না, ওদিক থেকে ছেলেও বলেছে সে বিয়ে করবে না। যদি বিয়ে করবে না তাহলে তো পাকা দেখাটা হলো, এখন বলছে কেন বিয়ে করবে না, তাহলে তো আগেই বলতে পারতো। এবার দুশ্চিন্তায় পড়ে গেছে যে কি হলো কি বলে, কোনো কিছু রাগারাগি না, কিছুই না, এই করছে। সেই দিনকে যেদিনকে ফিরেছে সন্ধ্যাবেলা হলো এরকম ঘটনা। তো এটা নিয়ে মামি একটু চিন্তিত হলো। মামি বললো দেখ আমি তো যেতাম, কিন্তু এখন ছেলেটা না ঠিক হলে, সেটা তো শরীরটা ভালো হয়নি, আমি তাহলে সুযোগ পেলে একবার যাব। বলে না না তুই আগে তোর ছেলেকে দেখ, তোর ছেলেটা একটু ভালো হোক, ওর মনে হয় এখানে এসে হাওয়া বদলের ওর শরীরটা খারাপ হয়ে গেছে। তো এইসব কথাবার্তা হচ্ছে রাত্রিবেলা মানে দাদার ঘরে, মামা আর মামি নিজেদের ঘরে রয়েছে। তো খাওয়ার টেবিলে যখন বসেছে, খেতে দিয়েছে দাদাকে, দাদা বলছে আমার শরীর খারাপ লাগছে, আমার গা গোলাচ্ছে, আমি খেতে পারছি না। হ্যাঁ মনে হচ্ছে দাদা বলছে কি যে খাবারটা গলা থেকে দাদার নামতে চাইছে না, গলায় মানে আটকে যাচ্ছে। হ্যাঁ গলায় আটকে যাচ্ছে। বলে আমি খেতে পারছি না, আমার গা গোলাচ্ছে, আমার অস্বস্তি লাগছে, আমার খাবার আটকে যাচ্ছে। হ্যাঁ শুধু জল, মানে গ্লাসের পর গ্লাসের পর জল খাচ্ছে, কিন্তু খাবার কিছুতে গলা দিয়ে নামাতে পারছে না। তো এই বলে গিয়ে শুয়ে, তখন মামা বলেছে থাক, ওর শরীরটা হয়তো ভালো তো নেই, মুখের স্বাদ নেই, থাক ওকে জোর করো না। তো দাদা গিয়ে যথারীতি রুমে শুয়ে পড়েছে, এপাশ ওপাশ করছে। হঠাৎ ওই 1:30 কি এরকম হবে, একই জিনিস মনে হচ্ছে ওর গায়ের মধ্যে এসে ভার ভার কিছু একটা ঠেকছে। হ্যাঁ যখন ও এই পাশ ফিরেছে, তখন না হাটের, মানে এমনি ঘুমের মধ্যে হাতটা দিচ্ছে, দেখে কি ভেজা ভেজা কিছু একটা লাগছে, বুঝতে পারছো? এই ভেজা ভেজা যেই লেগেছে, ও না চোখটা মেলেছে, ওমা দেখে কি ওর পাশে একটা কিরকম আবছা একটা, মানে পুরোটা তো দেখতে পাইনি, দেখে কি পুরো মনে হচ্ছে মুখ থেকে পুরো সব রক্ত বেরোচ্ছে, চোখ কান নাক, হ্যাঁ মানে বিধ্বস্ত একটা চেহারা দেখেছে, মানে যেটা বিবৃতি ঠিক ও আমাকে দিতেও পারেনি দাদা। বলে বলে ও মুখে ভাষায় প্রকাশ করা যায় না, মানে যেটা দেখেছে। তো মানে চিৎকার মেরে উঠেছে, খাটের ওপর চিৎকার মেরেছে। এবার উঠে দাদা তখনও তো একটু কাহিল ছিল, দাদা না খাট থেকে পড়ে গেছে, উঠতে গিয়ে খাট থেকে টাল করে পড়ে গেছে বেসামাল হিসাবে। তো এবার পাশের ঘর থেকে মামা মামির একটাই ছেলে আমার দাদা, ছুটে এসছে, কি হলো রে, কি হলো, কি ব্যাপার? বলে দেখছে যে এরকম দাদা নিচে পড়ে আছে। হ্যাঁ তো মামা তারপরে ওকে তুলেছে, কি হলো তুই এরকম চিৎকার মারলি? বলে ওই দেখো খাটে 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 এরকম করছে। তো মামা তাকিয়েছে, মামা বলছে কই খাটে তো কিছু নেই। না আমার এরকম ভেজা 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 ও ও ও এরকম করছে। ও ও কি? দাদা না বলতে গিয়ে দাদা না বলেনি যে এরকম এরকম যেটা জিনিস হয়েছে ক্যানিং এ, যে রেল লাইনের ধার দিয়ে হাঁটতে এরকম জিনিস যে পাড়িয়েছে, মানে দাদার মাথায় একটাই ব্যাপার চলছিল যে এই যদি বলে তাহলে ওকে দোষারোপ করবে সবাই, আর এইটা নিয়ে হয়তো বললে পরে হয়তো মামা মামিও রেগে যাবে ওর উপর। বুঝতে পারছি। হ্যাঁ ওখানে আবারও চেপে গেছে, ও কিন্তু বলবার চেষ্টা করেছিল কিন্তু বলতে পারেনি।
তারপরে এটা হওয়াতে ওকে মামা বলছে যে থাক, তোকে এখানে একা শুতে হবে না, তুই বরঞ্চ আমাদের ঘরে আয়। তো ও বলছে না, আহ, আহ, আমাকে আমাকে একটু একা ছেড়ে দাও, এরকম ভাবে বলছে। বলে হয়তো আমারই ভুল, আমি ঘুমের মধ্যে হয়তো ভুল দেখেছি, এরকম করে দাদা গিয়ে আবার শুয়ে পড়েছে দাদারই ঘরে। কিন্তু মামা বলছে যে না, ওকে একা ছাড়াটা ঠিক হবে না, তুই শো, তুই শো, আমি আছি। মামি পাশের ঘরে চলে গেছে। মামি যখন দাদার ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে যাচ্ছে, হঠাৎ একটা কিরকম একটা দেখলো, মনে হয় যেন দরজার থাকে না আড়াল মেরে দাঁড়িয়ে থাকলে যেরকম একটা হয়, ওরকম মনে হচ্ছে ওটা সরে গেল। মানে দাঁড়িয়ে থেকে থেকে মনে হয় যেন কথা শুনছিল, এরকম একটা ব্যাপার। তো মামি না বলে কে এরকম করে উঠেছে। এবার কে এরকম করে উঠেছে বলে মামি গেছে, তার পিছন পিছন মামাও গেছে। মামা বলছে কি হয়েছে? তা মামি বলছে না, আমি না কাউকে একটা দেখলাম ওখান থেকে সরে যেতে। তখন মামি বলছে যে ওখানে কেউ দাঁড়িয়ে ছিল, তুমি দেখো পর্দাটা এখনো নড়ছে। হ্যাঁ। মামা বলছে আরে দূর বাবা, ওই তো হাওয়া আসছে, বাইরে হাওয়া দিচ্ছে, সেই হাওয়াতে পর্দা নড়ছে। তুমি তো আজব কথাবার্তা বলছো, একদিকে ছেলেটা ওরকম অসুস্থ, এখন আবার তোমার আবার ভীমরতি হয়েছে, তুমি কি সব বলছো? পর্দা নড়ছে, দরজার পিছনে দাঁড়িয়ে আছে, এখানে আছেটা কি? এবার বলি, মামার কিন্তু এক বোন ছিল, ঠিক আছে, মানে ওই দাদার এক পিসি ছিল, পিসির বিয়ে হয়নি। হ্যাঁ। আর দূর সম্পর্কে এক জেঠু ছিল, যে কিনা ওরা একই বাড়িতেই থাকতো, জেঠু জেঠিমা। ওনাদের কোনো ছেলে মেয়ে ছিল না, বাড়ির মধ্যে বলতে গেলে এই হচ্ছে ফ্যামিলি মেম্বার। এবার যে যার তার তার ঘরের মধ্যেই থাকতো। এবার নিচের তলাটাতে মামা মামি আর ওই দাদা, আমার দাদা অজিতদা, এই তিনজনই থাকতো। মামা বলছে এখানে তোমার কেউ মনে হয় কেউ ঢুকতে পারবে বা কে মানে লুকিয়ে চুরিয়ে কেউ শুনবে, তোমার মনে হচ্ছে কি সেটা? মামি বলছে দেখো আমি স্পষ্ট দেখেছি। মামার কথা বাড়ায়নি, মামা দাদার ঘরে চলে গেছে। দাদার ঘরে যে গেছে, গিয়ে দেখছে দাদা কার সাথে বিড়বিড় 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 করেই যাচ্ছে, মানে ঘুমের মধ্যে। মানে মানে অদ্ভুত একটা দেখছে। এবার মামা না মানে কাছে গেছে, কাছে গিয়ে শোনবার চেষ্টা করছে কি সব বলছে, মানে ওরকম কথা। মানে এটা মামাও ঠিক মানে ঠিক মানে এক্সপ্লেনেশন আমি তোমাকে দিতে পারবো না, বিকজ মামাও আমাকে সেইভাবে বলতে পারেনি। যেই ভাষাটা বা যেই কথাগুলো বলছে পুরো লেপছা, মানে আবছা, কিন্তু কার সাথে কিছু একটা ও বলছে, মানে তর্ক বিতর্ক চলছে, এরকম একটা কিছু একটা ব্যাপার। না না যাব না, না না জোরে যাও, এরকম এরকম একটা কিছুটা তর্ক বিতর্ক চলছে। এবার মামা বলে ঘুমিয়ে ঘুমিয়েও ভুল বকছে, গায়ে হাত দিয়ে দেখছে তুমুল জ্বর, মানে গা পুড়ে যাচ্ছে। তা মামিকে বলছে এই শোনো, তুমি শিগগিরই ঠান্ডা জল দাও তো, ওকে জলপট্টি দিতে হবে, মানে জ্বরটা বেড়েছে। তো সারা রাত কিন্তু মামা ওই ছেলের পাশে বসে ছেলের সেবা শুশ্রূষা করেছে, মানে রাত প্রায় 3টে 3:30 অবধি ওই ছেলের কাছেই বসেছিল। সকালবেলা যখন উঠলো দেখছে যে দাদার গায়ে মানে মাথায় হাত দিয়ে দেখছে না, জ্বরটা তখন নেই। তো মামা বললো যে ঠিক আছে, ওকে, মামিকে বলছে ওকে ডেকো না, ও শুয়ে আছে থাক, তুমি বরঞ্চ খেয়ে দে, তুমি যা রান্না বান্না করো করো, আমি অফিসে বেরোই, আমার যেতে দেরি হয়ে যাচ্ছে। তো এই বলে চলে গেছে, অফিসে গেছে মামা। আর বাড়িতে এবার ওই উপরে যে পিসি থাকতো, সে উপরে থাকতো। তা পিসি এসছে, তা পিসিকে বলেছে ঘটনাটা, যে এরকম এরকম জানো তো, এই কেস হয়েছে, এই ম্যাটার, ও জ্বরটা কেন কমছে না। তো পিসি বলছে যে কাজ করো না, ওকে গিয়ে ভালো একটা ডাক্তার দেখালেই তো হয়, এখন তো সিজন চেঞ্জের ঠান্ডা লেগে গেছে, ভাইরাল ফিভার টিভার কিছু একটা হয়েছে, এরকম ভাবে বলছে। তা মামি তখন বলছে হ্যাঁ ঠিক আছে, ঠিকই বলেছো, তাহলে তোমার ভাই আসুক, তাহলে বরঞ্চ ওকে কোথাও ভালো একটা ডাক্তার ওকে দেখাতে হবে। কি একটা অদ্ভুত ব্যাপার। সেদিনকে রাত্রিবেলা গেছে, পরের দিনকে সকালবেলা, মানে রোজ সকালেই মানে পিসি আসতো উপর থেকে এসে, সকালের চাটা পিসিই করতেন, যা আমি শুনেছি। সেদিনকে পিসি কিন্তু আর নামেনি। পিসি নামেনি,
দেখে পরের দিনের কথা বলছি এটা। তা মামি ভাবলো হয়তো ঘুমিয়ে আছে, কিন্তু সাধারণত এত বেলা অবধি তো ঘুমায় না। তা মামির কি মনে হয়েছে, মামি উপরে ডাকতে গেছে, তো দেখছে দরজাটা দেওয়া। ডাকছে, অনেকক্ষণ ধরে ডাকছে, দিদি দিদি, দেখছে কোনো আওয়াজ নেই, মানে আওয়াজ দিচ্ছে না। তা একটু না মামির একটু অদ্ভুত লেগেছে যে বেলা 10:30 বাজে, অথচ মানুষটা একবার নামলো না, এত বেলা অবধি ঘুমোচ্ছে না। তা মামা অফিসে বেরোবে, তখনই মানে কি মনে হয়েছে, মামি বলছে শোনো না, দেখো তো তোমার দিদিকে ডাকছি, তোমার দিদি তো কোনো সাড়া শব্দ দিচ্ছে না। তো ও উপরে উঠেছে, মামা গিয়ে বলছে এই অঞ্জু, অঞ্জু, মানে ওই পিসির নাম অঞ্জু, এই অঞ্জু, অঞ্জু দরজা খোল, অঞ্জু কিরে তুই কি বেলা অব্দি ঘুমাচ্ছে, কোনো সাড়া শব্দ নেই। এবার না সবাই তো উপরে যে জেঠু থাকতেন ওনাদের, সেই জেঠু জেঠিমা সবাই বলছে কি হয়েছে কি হয়েছে, বাড়ির ভর্তি তখন সবাই। এবার দাদা ওই এক পা দুপা করতে করতে দাদা উঠে এসছে। হ্যাঁ, সবাই তখন একটা জায়গায়, কেউ আওয়াজ দিচ্ছে না কেন। এবার কি হয়েছে, ওই জেঠু বলছে শোনো দরজাটা ভাঙো তো। মানে সবার মধ্যে একটা কিন্তু 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 ব্যাপার। বিশ্বাস করবে না, কথা নেই, কোনো কিছু নেই, কোনো ঝগড়া নেই, বিবাদ নেই, কিছু নেই। দরজাটা ভেঙে দেখছে যে পিসি ঝুলছে পিসি গলায়। ঝুলছে? হ্যাঁ, গলায় দড়ি দেওয়া, উনি ঝুলছে। ওইটা দেখে মামি আটকে উঠে, মামি সিঁড়ি দিয়ে পড়ে যায়, বুঝেছো? সে মানে মারাত্মক অবস্থা, পড়ে গিয়ে কপাল ফাটে পিসি মানে আমার মামির। এবার এমন একটা পজিশন যে মানে ওরকম একটা হয়েছে, তার মধ্যে মামি, তার মধ্যে আমার দাদা, এরকম একটা তখন না মানে কে কাকে কি সামলাবে, মানে একটা হজবরলোর মতন ব্যাপার হয়ে গেছে। কে কাকে কিভাবে সামলাবে। তখন ওই জেঠিমা দাদাকে বলছে এই শোন, তুই মার পাশে থেকে নড়বি না, তোকে এখন ঠিক থাকতে হবে, তুই এখন উল্টো পাল্টা চিন্তা ভাবনা করবি না, তুই মার পাশে থাক। ওই অবস্থাতে মামা গেল, সেই কল করে ডাক্তার ডেকে নিয়ে আসলো, কেন মামির তখন মানে পুরো কপাল ফেটে গিয়ে সে গলগল করে রক্ত বেরোচ্ছে। এবার অ্যাম্বুলেন্স করে যে ডাক্তারের হসপিটালে নিয়ে যাবে না এইখানে পিসির এই অবস্থা সেইটা দেখবে। তখন জেঠু বললো যে শোন, তুই ডাক্তার নিয়ে আয়, আমি এদিকটা দেখছি। এই করে করে সবাই মানে যা হয় আর কি, বডি নামিয়ে রেখেছে। ডাক্তার যে এসে বলছে না না, এ নেই, এক্সপায়ার হয়ে গেছে। যে তখন হচ্ছে কি হলো আপনাদের মধ্যে এরকম ব্যাপার, বলে আমরা কিছুই জানি না, আমরা তো সবাই দেখেছে এটা দরজা ভেঙে ঢুকেছে, দরজা ভেঙে ঢুকেই বের করা হয়েছে, সেটা বোঝাই গেছে। যে এরকম কেন, কি হলো। তা মামির যখন জ্ঞান এসছে, মানে তো কান্না কাটি, বাড়ি ভর্তি, মানে সবাই তখন একটা মানে কেউ বুঝে উঠতে পারছে না যে পিসি কেন করলো, কারণটা কি। ঠিক আছে, মানে পিসি বিয়ে করেনি, পিসি ওখানে ছিল, পিসি চাকরি করতেন একটা সময়, উনি রিটায়ার করেছেন, সবকিছু ঠিকঠাক ছিল, মানে পিসির সাথে ওদের কোনো যেরকম বিবাদ বা কিছু সেরকম কোনো ব্যাপারই নেই। কারণটা কি সুইসাইড করবার, সেই কারণটাই কেউ বুঝে উঠতে পারছে না। আত্মহত্যা করেছিল কেন বুঝতে পারছেন লোকজন? না না, কারণটা কি। তো এই যেতে না যেতেই ওই যে জেঠিমা উনি বলছেন যে শোনো, তুমি ঠিক জানো যে মানে এই পুরো যখন কাজ আর কি মিটলো, যখন নিয়ে যাওয়া হলো বডিটি রাত্রিবেলা, সবাই একটা জায়গায় বসে আছে, সবারই মুখ থমথমে। হ্যাঁ, কারোর মামা কাঁদছে, মামি কাঁদছে, দাদার তো প্রায় বলতে গেলে জ্ঞান থাকলেও জ্ঞান নেই, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এবার জেঠিমা বলছে, পাশে জেঠু বসে আছে, জেঠিমা বলছে যে জানো আমি না শুনতাম ওর ঘরের মধ্যে কে যাতায়াত করে। জেঠু বলছে ঘরের মধ্যে কে যাতায়াত করবে, বলে না আমি আওয়াজ পেয়েছি, রাত্রিবেলা হলে ও দরজা খুলতো, কার সাথে জানি ও কথা বলতো। তখন যে জেঠু সে বলছে তুমি কি সব বলছো, রাত্রিবেলা দরজা খুলে কি, মানে কি কি বলতে চাইছো। বলে না আমি কি বলতে চাইছি, মানে জেঠিমাও কিছু এক্সপ্লেনেশন দিতে পারছে না, কিন্তু এটা শুনতো যে রাত্রিবেলা ওর ঘরের মধ্যে কেউ ঢোকে বেরোয়। আর ওই যে পিসি সে না বলে বলে বেরিয়ে যাও বেরিয়ে যাও, এরকম নাকি শুনেছে এটা জেঠিমা।
বলে কই তুমি তো এগুলো তো কিছু আমাকে বলেনি। বলে এটা কি ওর মুখে কখনো শুনেছো? বলে না, ওর সাথে তো খুব একটা আমার কথা হতো না। মানে পিসি এমনিতেও একটু চাপা স্বভাবের নাকি ছিলেন, খুব একটা যে এক্সট্রোভার্ট টাইপের মহিলা উনি তা না, উনি রিজার্ভ কাইন্ড অফ নাকি মানুষ ছিলেন। তো বলে যা কথা তো ওই ছোটর সাথেই হতো। ছোট মানে মামির মামির কথা বলছে, যে ছোটর সাথেই হতো, খুব একটা তো কথাবার্তা আমার সাথে ও বলতো না। তো ছোট তোকে এসব এবার মামির তখন কথা বলার মধ্যে কোনো ইয়েতেই নেই, মানে কি কারণ হলো, হ্যাঁ কিছুই বললো না, এরকম একটা ব্যাপার। এক গেল দাদার, তারপরে গেল এই পিসির, গেল এই, মানে সব কাজ বাজ মানে মিটিয়ে। মৃত্যু স্টার্ট হয়েছে ব্যাপারটা। হ্যাঁ, কাজটা মিটতে মিটতে প্রায় 3 দিনের কাজ ওরা করেছে। করে যখন মানে সবে আর কি কাজ মিটলো, সব শ্রাদ্ধ শান্তির কাজ বাজ মিটলো, যেদিন পরের দিন মানে সবাই খুব ক্লান্ত, হ্যাঁ মানে শরীর নিচ্ছে না, হঠাৎ উপরতলায় মানে রাত্রিবেলা সবাই সেদিনকে ঠিক করলো ওরা এক ঘরেই থাকবে, নিচের ঘরেই সব ছিল, উপরের ঘরে কেউ ছিল না। মানে জেঠু জেঠিমা যে তারাও নিচেই ওই মামা মামির ঘরেই ছিলেন। তা হঠাৎ শুনতে পাচ্ছে জেঠুর ঘুম ভেঙেছে, উপরে পিসির ঘরে কেউ হাঁটছে, ধুম ধাপ ধুপ ধাপ, মানে খুব মানে আওয়াজ করে করে কেউ হাঁটছে। এবার জেঠু না উঠছে না, ও বোঝার চেষ্টা করছে আওয়াজটা কোথা থেকে কোথায় যাচ্ছে। তো দেখছে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামছে, আবার উপরে উঠে যাচ্ছে। হ্যাঁ, আর একটা গোংরানির মতন আওয়াজ থাকে না, মানে গুংড়ে গুংড়ে কাঠ দিয়ে ওরকম টাইপের একটা আওয়াজ শুনতে পেয়েছে জেঠু। এবার আচ্ছা। পাশে, হ্যাঁ মামা ছিল, মামাকে বলছে ভাই, এ ভাই শোন, এই এবার এত ক্লান্ত না সবাই, মানে সবাই খুব গভীর ঘুমে, বিশেষ করে মামার, মামা যেহেতু দাদাকে নিয়েও মানে নিজের ছেলেকে নিয়ে একটা টেনশনে রয়েছে, যে ছেলের কেন শরীরটা ঠিক হচ্ছে না, উল্টো দিকে এত বড় কি হলো, মামারা ক্লান্ত হয়ে খুব মানে গভীর ঘুমে ছিল। তো একবার দুবার যখন দেখেছে দেখেছে মামা ওঠেনি, জেঠুই খাট থেকে নেমেছে। নেমে না দরজার কাছে গিয়ে যখন গেছে, দরজাটা খুলবে কি খুলবে না, মনে হয় স্পষ্ট শুনতে পাচ্ছে, মনে হয় যেন দরজার ওপার থেকে মনে হয় জেঠুর দিকে কেউ তাকিয়ে রয়েছে, মানে এরকম একটা ফিল। হ্যাঁ, তার মধ্যে দেখছে যে সিঁড়ি দিয়ে তো স্পষ্ট শুনছে ধূপ ধাপ করতে, মানে খুব রাগ, রাগ থাকলে যেরকম হয় না মানুষের রাগের চোটে সিঁড়ি মানে আওয়াজ করতে করতে ওঠে, ওরকম একটা ব্যাপার। ঠিক পিসির ঘরটার মধ্যেই ঢুকেছে, মানে ওই ঘর দিয়ে আওয়াজটা আসছে। মানে না জেঠুর মানে ওই টাইমটাতে বলতে গেলে কাল ঘাম ছুটেছে এরকম একটা অবস্থা। কেন সবাই তো নিচে, জেঠিমা পাশের ঘরে রয়েছে, ঠিক আছে, আর জেঠিমা আর মামি এই ঘরে, দাদা মেসো মামা সব 3জনে একটা জায়গা ছিল, তাহলে উপরের ঘরে কে? বিড়ালে তো এরকম আওয়াজ করবে না, আর বাড়িতে কোনো পেটস ছিলও না মামাদের। তা এইবার তাহলে কি হবে, কি করে তাহলে এই জিনিসটা হলো, কেন আওয়াজটা আসছে, ঠিক আছে। এই করে করে যখন প্রায় পরের দিনকে জেঠু বলছে কি শোন, তোর সাথে না আমার একটু কথা আছে। তখন বলছে যে কি কথা? তো বলছে শোন না, উম, তোর ইয়ের কাজটা, পিসির কাজটা ঠিকঠাক মতন কি হয়েছে? বলছে হ্যাঁ হবে না কেন, ঠিকই তো আছে, সবই তো ঠিকঠাকই হলো, ঠাকুরমশাই তো কিছু বলেনি। বলছে না। উম, এবার জেঠু অনেকক্ষণ চিন্তা করছে যে বলবে কি বলবে না, বলবে কি বলবে না। বলছে দেখ রাত্রিবেলা না আমি মানে নানান রকম একটা আওয়াজ পাচ্ছিলাম ঘরের থেকে। তখন বলছে কি তুমিও কি ওর মতন শুরু করলে? মানে আমার মামির কথা বলছে, যে ওর মতন শুরু করলে, ও যে কি সব বলেছে আবোল তাবোল, কি সব দেখেছে ঘুমের মধ্যে, তোমারও মনে হয় সেই হয়েছে। তখন জেঠু বলছে না তুই আমার কথাটা শোন ভালো করে, কিছু তো একটা ব্যাপার আছে, আমি কিন্তু রাত্রিবেলা মানে শুনেছি, মনে হচ্ছে সিঁড়ি দিয়ে কেউ ওঠানামা করছে। হ্যাঁ একবার কারোর সাথে একটু কথাবার্তা বলে নিলে হতো না? তো মামা বলছে শোনো দাদা, আমি খুব ক্লান্ত,
এমনিতেই আমার ছেলেটাকে নিয়ে ব্যস্ততার মধ্যে রয়েছি, এই সব জিনিস আর চাপিও না ঘাড়ে। এগুলো আমি বিশ্বাসও করি না, এগুলো আমাকে বলতে শোনা। তো জেঠু মনে করলো যে থাক, ওটা হয়তো জেঠুরই কোনো ভুল যে বলছে। তা সে বলে জেঠু আর কথা বাড়ায়নি। এবার দুপুরবেলা তো মামা তো কাজে বেরিয়ে গেছে। হ্যাঁ, উপর ঘরে জেঠু ছিল। জেঠু সেদিনকে কাজে বেরোয়নি, জেঠু জেঠিমা ছিলেন। আর নিচের ঘরে তো ওই মামি আর দাদা। দাদা একটা জায়গায় চাকরি করত, একটা ফার্মে আর কি চাকরি করত, কিন্তু শরীর খারাপের জন্য বলতে গেলে প্রায় 1 সপ্তাহের উপর তো যেতেই পারছে না, তো বাড়িতেই ছিল বলতে গেলে। এবার দুপুরবেলা ওই 2-2-2:30 এরকম হবে, সবাই যখন শুয়েছে, ঘুমিয়ে আছে, তো জেঠু মনে করলো কি যে আমি একটু বাড়ি থেকে বেরিয়ে আসি, কিছু জিনিসপত্র কেনার আছে, একবারে কিনে টিনে বিকেল বিকেল তাড়াতাড়ি বাড়ি আসবো। তা নামতে যাবে, ঠিক নামতে গেছে মনে হচ্ছে সিঁড়ি দিয়ে একটা কোনো বাচ্চা দৌড় লাগালো। বলছে, যেটা বলছে, আরে এই বাচ্চাটা কোত্থেকে আসলো, এই বাচ্চাটা তো কার বাড়ির বাচ্চা? হ্যাঁ, তাহলে কি নিচের ঘরে কেউ এসছে? তো জেঠু এবার নিচে নেমেছে, নিচে মানে আমার মামির ঘরে গেছে। বলে, এই সুলতা, সুলতা, মানে ইয়েকে বলছে, সুলতা, সুলতা, তখন মামিকে ডাকছে। তো বলছে যে হ্যাঁ বলো দাদা, তোমার ঘরে কোনো বাচ্চা এসছে নাকি? তখন বলছে, বাচ্চা কই, না তো, আমার ঘরে তো কোনো বাচ্চা নেই। মানে এখান থেকে একটা দেখলাম একটা বাচ্চা দৌড়ে গেল। বলে, বাচ্চা না দাদা, আমার ঘরে কোনো বাচ্চা আসেনি। মামি এটা বলছে। বলছে, কি হলো ব্যাপারটা? আমি চোখে দেখলাম এরকম। আচ্ছা ঠিক আছে, যাই হোক, জেঠু আর কথা বলাইনি, চলে গেছে। তা প্রায় সন্ধ্যা গড়িয়ে গেছে। এবার জেঠিমা বলছে, আরে শোনো, তোমার দাদাকে না ফোন করছি, ফোনে পাচ্ছি না, তুমি একটু দেখো তো ফোন করে। তা মামাও তখন ঘরে এসছে। বলে, বলে অশোক, তুমি একটু দেখো তো ফোন করে, তোমার দাদাকে ফোনে পাচ্ছি না। এরই মধ্যে বাড়ির ল্যান্ডফোনে ফোন এসছে যে এরকম ইয়ের, মানে জেঠিমার ঘরে যে ফোন এসছে যে জেঠুর অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি সর্বনাশ, সে রাস্তা পার হতে গিয়ে কিভাবে জানি অ্যাক্সিডেন্ট হয়েছে। সে তাড়াতাড়ি ওরা সেই হসপিটালে গেছে, সে কাঁদতে কাঁদতে জেঠিমা নিচে নেমেছে। মামা বলছে, কি হচ্ছে সব? মানে একটার পর একটা একটা জিনিস শেষ হতে না হতে এই জিনিসটা কি ব্যাপার? এবার বলি, ওই দিকে যে যার পাকা দেখাতে গেছিল সেই মাসির, সেইখানকার খবর আসছে যে ওখানে মানে তুমুল একটা ঝগড়া সৃষ্টি হয়েছে মেয়ের বাড়ির সাথে ছেলের বাড়ির, মানে কোনো কারণ নেই কিন্তু। হ্যাঁ, কি দেনা পাওনার কথা না কি কথা নিয়ে, সেই সব নিয়ে। এবার মেয়ের বাবা বলেছে, দেনা পাওনা কিসের? এখনকার দিনের কোনো তো দেনা পাওনা হয় না, আমরা মেয়ের বিয়ে দেব, সেটাকে আমাদের যেটা মনে হবে দেওয়া সেটা দেব। আপনাদের যদি পাওনা গন্ডা নেওয়ার হয় তাহলে আপনারা অন্য জায়গায় পাত্রী দেখুন। এবার মেয়ের মা বলছে যে এরকম তো ছিল না ওনাদের কথাবার্তা, তাহলে ওরা এইরকম ব্যবহার কেন করছে? মানে হঠাৎ একটা পাওনা, এত দিতে হবে, ওই দিতে হবে, বিয়েতে সেই দিতে হবে, এই সব একটা বড় ফর্দ চাপিয়ে দেয় মানে তাদের ঘাড়ে। এদিকে জেঠুর কথা বলি, জেঠু হসপিটালে ভর্তি হয়েছে, গিয়ে দেখে প্রায় মানে মরমর অবস্থা, মানে একটু ভগবানের জন্য বেঁচে গেছে। হ্যাঁ, একটু আর 19-20 হলেই জেঠুর আর কি অবস্থা ওইখানেই শেষ ছিল। এবার জেঠুকে মানে সেই আইসিইউতে ছিল প্রায় বলতে গেলে 1 সপ্তাহের উপর, মানে জেঠুর কোনো জ্ঞান ছিল না বলে। সেই মামা বলছে যে বাড়িতে এমন এমন ফাঁকা অবস্থা, যে বাড়িতে 2টো মহিলা আর যে ছেলে, মানে আমার দাদার কথা বলছি, দাদা তো পুরোপুরি তার মানে বলতে গেলে জ্ঞানই নেই। এবার দাদার যে ব্যাপারটা, সমস্যাটা, দাদা হচ্ছে যেখানে কাজ করত, আস্তে আস্তে যখন একটু একটু করে ঠিক হয়েছে, দাদা অফিসে যায়। অফিসে যখন যাচ্ছে, দাদা এটা বুঝতে পারছে যে দাদাকে না কেউ ফলো করতো। দাদা যেখানেই যায় মনে হচ্ছে পিছনে কেউ ফলো করছে, সে সকাল বলো, দুপুর বলো, সন্ধ্যাবেলা বলো, সারাক্ষণ মনে হচ্ছে দাদাকে কেউ মানে ফলো করে বেড়াচ্ছে।
হ্যাঁ, কি করছে না করছে সেটার মনে মনে যেন কেউ আড়ি পেতে দেখছে। এমনও হতো যখন কলিগদের সাথে কথাবার্তা বলছে, মনে হচ্ছে যেন ঘাড়ের কাছে পিছনে এসে কেউ গভীর নিঃশ্বাস ছাড়ছে। আর দাদা সবসময় একটা উন্মাদের মতন কিরকম একটা করতো, মানে একা একা বিড়বিড় করছে, একা একা করছে, কথা বলছে, এগুলো মামিও লক্ষ্য করেছে। তা যখন দাদাকে জিজ্ঞাসা করছে যে কি রে তুই এরকম কেন, কি কার সাথে কথা বলিস, কই না তো কারোর সাথে তো কথা বলছি না, এরকম বলে এড়িয়ে চলে যেত। একদিন এরকম হয়েছে যে অফিস থেকে ফিরছে, রাস্তা ক্রস করবে, বাস ধরবে, হঠাৎ পিছন থেকে কেউ ডাক দিয়েছে, অজিত। তো ঘুরে তাকিয়েছে, দেখে কি একটা মহিলা, মানে এটা ঘটনাটা ঘটেছে সন্ধ্যাবেলা, দেখছে মহিলা মাঝ রাস্তায় হাতে একটা কাটা মুন্ডু নিয়ে বলছে আমাকে দুটো ভিক্ষা দেবে, এরকম। ওইটা কি দেখে, বলছো এটা? হ্যাঁ, বলে আমাকে দুটো ভিক্ষা দে, এইটা দেখে না দাদা ওইখানে অজ্ঞান হয়ে গেছে, মানে মাঝ রাস্তাতে। এটা কি শুধু তোমার দাদাই দেখেছে, এটা দাদাই দেখেছে, অন্য কেউ দেখেনি? না না না, দাদার সাথে কেউ ছিল না তো, দাদাই তো অন স্পট ছিল, দাদার সাথেই তো ঘটনাটা ঘটছে। না, ওখানে কি- অন্য কোনো রাস্তাঘাটের লোক, অন্য কেউ কিছু দেখেছে? না না না, তোমার দাদাই দেখেছে শুধু? দাদাই দেখেছে। এবার দাদা যখন অজ্ঞান হয়ে যায় নাকি, তখন হয়তো আশপাশের লোকেরা, যেটা দাদা বলছে, যখন হসপিটালে মানে জ্ঞান আসলো, যখন হসপিটালে রয়েছে, তখন ওখানকার লোকেরা যারা অ্যাডমিট করিয়েছে তাদের মুখে শুনেছে যে হঠাৎ তারা দেখেছে যে দাদা রাস্তার মাঝখানে মাথা ঘুরে পড়ে যায়, এটা দেখেছে, কিন্তু আশেপাশে কাউকে কিছু দেখেনি। এটা জিজ্ঞাসা করা হয়েছিল, অনেকেরা ভেবেছিল যে হয়তো গাড়িতে ধাক্কা দিয়েছে, গাড়ি কারণ হঠাৎ দেখেছে একটা মানুষ পড়ে গেল। এটা ওখানকার, মানে ওরা তো জিজ্ঞাসাবাদ হয়েছে যে কি হলো কি করে, যখন মামা আর মামি যখন হসপিটালে পৌঁছায়, তো ডাক্তার ওখানকার যে যারা ছিল প্রেজেন্ট, তারা যারা দেখেছে দাদাকে, যে হসপিটালে নিয়ে গেছে, একজন দুজন যারা ছিলেন ওখানকার লোকাল, তারা বলছে যে উনি মাঝ রাস্তায় পড়েছিল। মানে রাস্তা কাছে ওরকম। তখন বাড়িতে যখন নিয়ে আসে, তখন দাদা বলছে যে এরকম ঘটনা, রাস্তা পার হতে গেছে, পিছন থেকে অজিত বলে ডাক দিয়েছে। এবার দাদার নামটা তো চেনা পরিচিতি লোক যারা, তারাই না জানবে, বাইরের আর তো কেউ জানবে না। তো বলছে যে ঘুরে তাকিয়েছে, দেখেছে ওরকম। হ্যাঁ, মহিলা সে সারা, মানে মাথা ফাতা দিয়ে রক্ত, হাতে একটা কাটা মুন্ডু, বলছে আমাকে দুটো ভিক্ষা দেবে, ওই দেখে ওখানেই নাকি দাদা অজ্ঞান হয়ে যায়। এবার মামি বলছে তুই কি বলছিস, মানে কথাটা ফেলেও দিতে পারছে না, কিন্তু এই সব ঘটনাটা তো মানে অ্যাকসেপ্টেবল নয়। হ্যাঁ, তুই সন্ধ্যাবেলা তুই ভূত দেখছিস, এইভাবে বলেছে। তুই এইসব তুই কি মানে তুই কি কোন নেশা ভান টান করছিস নাকি, এইভাবে না মামি বলেছে। তুই নিশ্চয়ই কোন নেশা ভান করছিস, নাহলে এইসব তুই গাঁজাখুরি, তুই এগুলো কি বলে যাচ্ছিস। তখন মানে দাদা বলছে তোমার মনে হচ্ছে আমি নেশা, মানে আমার দাদার কোনো নেশা ভান কিন্তু নেই, মানে নেশা বলতে গেলে চায়ের নেশা আছে, এছাড়া কোনো অ্যালকোহল টাইপের বা স্মোকিং এর ওসব কিছুই নেই দাদার। তো এখনো না। তো দাদা বলছে তোমার কি মনে হয়, কোনোদিনও কি দেখেছো তুমি আমাকে? তারপরে এগুলো কি সব বলছিস, এগুলো তো আমার বিশ্বাসের বাইরে। মামা শুনছে, মামা শুনে বলছে নিশ্চয়ই কোনো বন্ধু বান্ধবদের সাথে, উল্টোপাল্টা বন্ধুদের সাথে মিশে কিছু একটা গন্ডগোল আছে। আর মামা তো এগুলো বিলিভই করে না, যেটা আমি তোমাকে প্রথমে বললাম। এবার জেঠু তখনও হসপিটালে ভর্তি, জেঠু তখন আইসিইউতে ছিল। জেঠুকে যখন নিয়ে আসা হয়, ডাক্তাররা বলে যে ওনার যেন কোনো রকম স্ট্রেস না পড়ে শরীরে, ওনার শরীরে যদি কোনো স্ট্রেস পড়ে তাহলে কিন্তু ওনাকে আর বাঁচানো যাবে না, মানে একটা সাইড না প্যারালাইসিসের মতন হয়ে গেছে জেঠুর, এরকম। এবার জেঠিমারও বয়স হয়েছে, জেঠিমা বলছে হায় রে কপাল, এই বয়সে এখন এরকম হলে আমি কি করে সামলাবো, আমি নিজেকে সামলাবো না একে দেখবো। তখন মামি মানে বলে অন্ধের যষ্টি আর কি, মামি বলে তুমি চিন্তা করো না, আমি তো আছি, আমরা সব সামলে নেব, ও দাদা আস্তে আস্তে ঠিক সুস্থ হয়ে যাবে। এই বলতে না বলতে একদিন মামা যখন প্রায় কদিন, ওই পরের দিন যখন অফিসে যাচ্ছে, হঠাৎ মানে বলেছে মামাদের অফিসে আর কি খবর পায় কিভাবে জানি আগুন লেগে গেছে।
মামাদের অফিসে। এবার মামার অফিসটা ছিল ধর্মতলায়। এবার এটা সবার এখন ভয়। এবার খবর পেয়েছে যে এরকম এরকম ব্যাপার, তো পাশ থেকে একজন, পাশের বাড়ির একজন এসে বলছে, এই তোমরা খবর পেয়েছো? যে কি হয়েছে গো? বলে দাদার অফিসে তো আগুন লেগেছে। বলে হ্যাঁ? বলে হ্যাঁ। বলে কি বলছো? বলে হ্যাঁ দেখো না গো, ইয়েতে এটা নাকি নিউজ চ্যানেলে নাকি দেখিয়েছিল। বলছি ধর্মতলায় আগুন লেগেছে? বলে হ্যাঁ ধর্মতলায় আগুন লেগেছে। এবার মামি তো মানে নিঃশ্বাস ফেলবে কি নিঃশ্বাস নেই, মানে কিছুক্ষণের জন্য মনে হয় যেন চুপ করে গেছে। মানে এরে কি, মানে কোনোটাই বিশ্বাসযোগ্য, মানে মানে একটা যাচ্ছে আবার আরেকটা চলে আসছে, মানে কোনোটাই আর কি যে কোপ আপ করে উঠবে সেই সুযোগটাই পাচ্ছে না। এরই মধ্যে ফোন এসছে মামির কাছেই ফোন এসছে। তো বলছে শোনো না, দেখছে মামার ফোন। মামার ফোন যখন পেয়েছে তখন মামির আর কি শরীরে জল এসছে। মামি একটু হাঁপ ছেড়ে বেঁচেছে। মামি যে ওগো, সে ফোনের মধ্যে কেঁদে দিয়েছে মামি। ওগো আমি তো ভেবেছিলাম তোমাকে আমি হারিয়েছি। তখন মামা বলছে তুমি চিন্তা করো না, আমার কিছু হয়নি। আমি অফিসে ঢুকেছি তার আগেই, মানে ঢুকবো মানে তার আগেই আর কি জিনিসটা হয়েছে। মামা তখন অফিসে রিচ করতে পারিনি, ঢোকেনি আর কি তখনও। বলে আমার না আজকে ফিরতে একটু দেরি হবে, বুঝতে পারছো, এখানে অফিসের তো এরকম অবস্থা। তুমি চিন্তা করো না, আমি ঠিক পৌঁছে যাব, একটু রাত হবে আমার। তো ঠিক আছে, তখন ইয়ের কথা বলছে যে অজিত কি বাড়ি ফিরেছে? বলে না, ও তো কাজে গেছে, তা অজিতকে কিছু জানিও না। বলে দেখো অজিত তো খবর পেয়েই যাবে। তো কাছাকাছি আর কি অফিসটা ছিল আর কি দাদার আর মামার। তা সেদিনকে বাড়িতে ফিরেছে, দাদা বাড়ি এসছে, দাদা বাড়িতে এসেই বলছে, মানে সন্ধ্যাবেলা তখন, এবার মামি না বলতে যাবে, যাবে কি যাবে, দাদা বলছে মা আমাকে একটু জল দাও তো, আর এই জানলাগুলো দাও তো, জানলাগুলো দিয়ে দাও। জানলা দিয়ে দেবো? বলে হ্যাঁ তুমি জানলাগুলো দাও, শিগগিরই যা জানলা আছে সব আটকাও। জানলা আটকাবো? হ্যাঁ তুমি দাও না, তুমি দাও। দেখছে দাদার মানে কালঘাম কালঘাম ছুটছে, চুল নাক চোখ মুখ সব খারাপ হয়ে গেছে। হ্যাঁ, দেখছি কি চোখের তলায় কালি পড়ে গেছে অলরেডি দাদার। দাদা মামি বলছে হ্যাঁ রে, তোর এরকম চেহারা হয়ে যাচ্ছে দিন দিন তুই। বলে না তুমি করে দেবো তাড়াতাড়ি, জানলা টানলা গুলো দিয়েছে। তুই আর জানলা দেওয়ার কথা বলছিস কেন? বলে না, ও জানো আমাকে ফলো করতে করতে এখান অব্দি এসছে। বলে কে কে ফলো করছে তোকে? এই কে যেই বলেছে, দাদা না চুপ করে গেছে। দাদা বলছে না, বললে পরে যদি বাড়ির লোক ভয় পায়, বাড়ির লোক যদি আমাকে ব্লেম করে। ও না না, কিছু না কিছু না, কিছু হয়নি কিছু হয়নি বলে দাদা ঘরে গেছে। ঘরে গেছে কি ঢুকবে, দাদা বলছে ওকে, এরকম করে উঠেছে, মানে রুমে যাচ্ছে কি যাবে, বলছে ওকে। কি হয়েছে রে? মামি বলছে ঘরের মধ্যে সে কে, কে কোথায়? বলে না ওইখানে দাদার কি হয়েছে, দাদা ওইখানে অজ্ঞান হয়ে যায়। এইবার বুঝতে পারছো মানে কিরকম সিচুয়েশন। উপরে একজন অসুস্থ জেঠু, নিচে মানে মামার তো ওরকম একটা হয়েছে অফিসের ওখানটায়। হ্যাঁ, এখানে বাড়িতে মাত্র দুটো মহিলা, এদিকে দাদা তার জোয়ান ছেলে, তার এরকম অবস্থা হয়েছে। এবার ন্যাচারালি দাদাকে তো মামি তুলতে পারবে না ওইভাবে। সে দেখছে ঘুমের মধ্যে দাদা বলছে ছাড়ো, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি, আমার কোনো দোষ নেই, এরকম এরকম বলছে সমানে। এবার মামি তো ওকে চোখে নাকে মানে মুখে টুকে জল দিচ্ছে, ওকে জ্ঞান হারানোর চেষ্টা করছে, কিছুইতেই কিছু করতে পারছে না। এরই মধ্যে উপর থেকে জেঠিমা এসছে। কি হয়েছে রে ছোট? বলে দেখো না ছেলেটা আমার অজ্ঞান হয়ে গেছে। বলে দাঁড়া দাঁড়া দাঁড়া। এবার মামি কি করেছে, উপরের ঘর থেকে গঙ্গা জল নিয়ে এসছে। কি হয়েছে কি মনে হয়েছে, দাঁড়া তো দাঁড়া, এরকম করে ওই গঙ্গা জল গায়ের মধ্যে ছিটিয়েছে দাদার। তো কিছুক্ষণ পরে দেখছে বডিটা মানে দাদা একটু শান্ত হয়েছে। হ্যাঁ, কিন্তু দাদাকে অনেক কষ্টে মামি আর ওই জেঠিমা দুজনে মিলে, সে পারে না, একটা মানে লম্বা চওড়া চেহারা তো দাদার, সে পারছে না, কোনো রকমে তুলে খাটের মধ্যে তুলে কোনো রকমে বসিয়েছে দাদাকে। তো দাদা দেখি টলে টলে পড়ে যাচ্ছে, যেভাবে হোক কোনো রকমে শুইয়ে দিয়েছে দাদাকে। শুইয়ে দিয়ে দাদা বলছে কি বিপদে পড়লাম বলো তো। হ্যাঁ, এখানে ওর বাবা আর ওরকম হয়েছে, উপরে দাদার এই ছেলেটারই কি কি হচ্ছে কি। তখন জেঠিমা বলছে আচ্ছা শোন, তোরা যে যেখানে গেছিলি বেড়াতে, ওখানে কেউ কিছু ওকে খাইয়ে টাইয়ে দেয়নি তো? এরকম ভাবে বলছে।
তখন মামি বলছে কি আবার কি খাওয়াবে, ও তো আমার বোন হয়, ওদের বাড়িতে পাকা দেখায় গেছি, বাড়ি ভর্তি অনুষ্ঠান হয়েছে, লোকজন ভর্তি, আনন্দ ফুর্তি, সে খাবার তো সবাই খেয়েছে। বলে না, তোর ছেলে এরকম তো হওয়ার তো কথা না। হ্যাঁ, সে তারপর দাদার এমন একটা কেস হলো, মানে ওনার খুব একটা কারোর সাথে কথা বলতো না, খুব একটা কারোর সাথে কথা বলতো না, আর একা একা না বসে বসে মামি দেখতো যে ঘরের মধ্যে একা দরজা দিয়ে সারাক্ষণ বসে থাকতো। সে দিনের বেলা হোক রাত্রিবেলা হোক দরজা খুলতে চাইতো না। হ্যাঁ, তো মামি বলছে কি রে, তুই অফিস টফিস যাবি না? তো না, চলে যাও চলে যাও, না না আমি বেরোবো না, না আমি বেরোবো না, আমি ছুটি নিয়েছি, এরকম বলতো। ছুটি নিয়েছিস মানে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, তোর ছুটি শেষ হচ্ছে না। আসলে কি, দাদা যখনই কাজে বেরোতো, দাদা এটা মনে করতো দাদাকে কেউ ফলো করে। হুম। আজ রাস্তার মানে যখন লোকজন বিহীন থাকে, মানে এমনি লোকের সাথে যখন থাকে তখন ব্যাপারটা আলাদা, কিন্তু যখন লোকজন ছাড়া থাকে তখন না ওরকম দেখতে পায় ওই কাটা মুন্ডু হাতে একটা মহিলা, মানে অল্প বয়স, খুব একটা বয়স না, মানে মুখ চোখ তো ওইভাবে দেখতে পাইনি, আবছা দেখতে পেতো যে মুখের সামনে এসে দাঁড়িয়ে আছে। এই জিনিসগুলো দেখতো। এমনও হয়েছে রাস্তায় এই ঘটনাটার পরেও দাদা অনেকবারই রাস্তায় এরকম অজ্ঞান হয়ে গেছে, মানে গাড়ির সামনে পড়তে পড়তে বেঁচেছে। হ্যাঁ, মানে 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 ইয়ে ডিসব্যালেন্সের মতন হয়ে গেছিল দাদা। দিয়ে এইটা করার পরে মামি ভাবছে যে এটা জোয়ান ছেলে, সে যদি এরকম বলে, আর ওদিকে যে জেঠু, সে যখন আস্তে আস্তে রিকভারি হচ্ছে, প্রায় 1 মাস পরের ঘটনা এটা, আস্তে আস্তে যখন রিকভারি হচ্ছে, তো মেশোর মেশো না অনেক জিনিসগুলো লক্ষ্য করতো। মামার কথা বলি, মামার তো ওরকম একটা হলো অফিসে, যাই হোক অল্পের জন্য মামা বেঁচে গেছে, অনেক অফিসে অনেক কিছু ক্ষতি হয়েছিল। হ্যাঁ, তো মামারও বলতে গেলে চাকরিটা কি হবে না হবে, ওখানকার যা অবস্থা হয়েছে, মামা প্রায় বলতে গেলে বসা। তা এবার একদিন রাত্রিবেলা আহ মামা মামি, পাশের ঘরে দাদা রয়েছে, হ্যাঁ, দাদাকে নিয়ে সবাই চিন্তা করতে করতে একটু সবাই চিন্তার মধ্যে, যাই হোক রাত্রিবেলা ঘুমিয়েছে, ঘুমাচ্ছে প্রায় 1:30-2 এরকমই হবে। দেখছি উপর থেকে কেউ ডাকছে, এই দরজাটা একটু খোলো তো, দরজাটা একটু খোলো তো, পিসির গলা। ওইটা শুনে না মামা জেগে উঠেছে। মা বলছে, হ্যাঁ, দিদি, দিদির গলা, দিদি ডাকলো। তখন পাশে মামি শুয়ে আছে, মামিকে বলছে, এই শোনো কেউ ডাকছে। বলে, ডাকছে, কে ডাকছে? না, আমি দিদির গলা পেয়েছি। দিদির গলা? হ্যাঁ, তুমি শোনো। তখন স্পষ্ট না মামি শুনেছে যে সিঁড়ি দিয়ে কেউ হেঁটে হেঁটে পিসির ঘরে যাচ্ছে। হুম। এটা না মামি মামা দুজনেই, মামা বলছে কি না আমার একটা কানের ভুল, কানের ভুল হয়েছে, না না আমার কানের ভুল, কেন মামা কিন্তু এগুলো বিশ্বাস করে না। তখন মামি বলছে যে না, এটা কানের ভুল না, এটা তো আমিও শুনতে পাচ্ছি, দাঁড়াও তো। এবার মামি খাট থেকে নেমে দেখতে গেছে, এবার মামা না মানে চেপে ধরেছে হাত, মানে যেতে বারণ করলো, দরকার নেই। বলছি, হঠাৎ মনে পড়লো না উপরে তো দিদি একা, আর জেঠুরও তো মানে জেঠুরও তো শরীর, জেঠু তো বেডরিডেন। হ্যাঁ, তখন মামি না বলছে, এই ওদের ওখানে কেউ কোনো মানে যা হয় আর কি ভেবেছে অন্য লোক টোক কিছু, হ্যাঁ, সেরকম কেউ ঢুকেছে নাকি। তখন মামা বলছে, ওরকম ঢুকবে কোথা থেকে, গেটে তো তালা চাবি দেওয়া, তুমি রাত্রিবেলায় সব চিন্তা ভাবনা করো না। আচ্ছা তুমি শুয়ে পড়ো তো, শুয়ে পড়ো, এখন কোনো আওয়াজ করো না, এরকম বলছে। আমরা যে জেগে আছি সেটা জানানোর দরকার নেই। তা মামা বলছে তুমি শো, আমি দেখছি। বলে মামা খাট থেকে নেমেছে, নেমে পাশের ঘরে গেছে, দেখছে না দাদা শুয়ে আছে। তো ঠিক আছে, এবার গিয়ে ঘুরেছে, ঘুরে হঠাৎ দেখছে কি যে দাদার পাশে ছায়া কেউ একটা বসে আছে। হ্যাঁ, মানে মহিলারই দেখেছে। মামা না, কি হলো, কি দেখলো ওটা, মামা না আবার ঘুরে তাকিয়েছে, কি দেখলো ওটা, তখন তারপরে আর দেখতে পাইনি, কিন্তু মামাটা স্পষ্ট দেখেছে যে দাদার পাশে একটা মহিলারই ছায়ামূর্তি দেখতে পেয়েছে। এবার না মামি বলছে, কি হলো?
ওখানে দাঁড়িয়ে আছো, মামার ঘুরে কিছু মামিকে বলেনি, গিয়ে না শুয়ে পড়েছে। এবার একটা কথা বলি, আম, বনগাঁতে মানে আমার আরেক মামা আছে, মামার বাড়ি, সেখানে কালী পুজো হয়। হুম, মানে সারা রাত ধরে পুজো হবে এবং প্রত্যেক মানে পাড়ার কোনো লোক বাদ থাকে না, সবাই নিমন্ত্রিত থাকে ওখানে। সবাই আসে, মানে পুরো পাড়ার সবাইকে নিমন্ত্রণ করে খাওয়ানো হয়। হুম, সেটা হচ্ছে অশোকনগর। অশোকনগরে আমার আরেকটা মামার বাড়ি, অশোকনগর হাবড়া, আশা করি নাম শুনেছো। তো ও সারা রাত বসে ওখানে কি কালী পুজোতে একবার মামা গেছিল। তা মামাই গেছিল, মামি তো যেতে পারিনি, কারণ বাড়িতে এরকম দাদাকে নিয়ে চিন্তিত। মানে তখনও আমার দাদা তখনও সুস্থ হয়নি। তা মামা ঠিক করেছিল যে একবার গিয়ে, প্রত্যেকবার বাড়ি তো বলে যেতে পারে না কোনো না কোনো কারণে, এবার মামা গেছে। যাই হোক, মামার কপালে ছিল যাওয়ার, মামা গেছিল। তা মামার গেছে যেদিনকে কালী পুজোর একদিন আগেই গেছিল। তা মামা বলছে, মানে ওখানে তো, ওখানে আমার 4টা মামা আছে, মানে এ হচ্ছে আরেকটা মামা আরেক দিক দিয়ে, এটা হচ্ছে আবার আরেক দিক দিয়ে আমার মামারা হয়। বুঝতে পারছি ব্যাপারটা। হুম, তো এবার সেই মামারা আর কি, মানে এটা আমি একটু একটু ইয়ে খুলে বলি, সেটা হচ্ছে একজন হচ্ছে মার বড় মাসির, মানে আমার বড় দিদার ঘরে, আর একজন হচ্ছে ছোট দিদার ঘরে, এরকম আর কি। তা তো ওই মামা যখন যায়, তো একটু সবাই প্রশ্ন করে, কি রে ছেলেকে আনিসনি, বৌদিকে আনলি না? বলে না রে, ছেলেটার শরীরটা ভালো না, বাড়িতে তো এরকম এরকম হয়েছে জানিসই, মানে ছোট পিসির কথাটা বলছে, জানিসই না, বাড়িতে না মন মেজাজ কারোর ঠিক নেই রে। তা বসে আছে, কথাবার্তা বলছে, এরকম এরকম হচ্ছে, তখন ইয়ে বলছে, মানে বাড়িরই একজন, মানে মামি মামি বলেছে ওই আমার মামাকে, যে না না তুমি নিয়ে আসো, তোমার ছেলেকে বরঞ্চ নিয়ে আসো, এই কালী পুজোতে ভালোই হবে, যাই মায়ের আশীর্বাদ পেলে সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি বরঞ্চ ওকে নিয়ে আসো। তো মামা মনে করলো আবার এতটা দূর গিয়ে আনবো, তখন কি কি হয়েছে, আম, বাড়ি থেকে ফোন এসছে, মামি ফোন করেছে, বলে শোনো না, আম, মায়ের পুজো, আমার না মনটা ওরকম যে যাওয়ার জন্য ই করছে। তখন মামা বলছে যে দাঁড়াও, এরাও তো সবাই তোমার কথা জিজ্ঞাসা করছে, তাহলে এক কাজ করো, আমি বরঞ্চ এখনই রওনা দিচ্ছি, তোমরা তৈরি থাকো, আম, তুমি আর অজিত চলে আসো, আমি তোমাকে বরঞ্চ নিয়ে আসি। মামা আবার ফেরত আসে মামিকে আর দাদাকে নিতে, মানে আমি এটাকে বলবো ভাগ্য। হুম, তা যখন যায় আর কি, রাস্তা মানে মানে যেটা কখনো হওয়ার না, আহ, আনতে যাচ্ছে, মানে দাদা আর মামিকে আনতে যাচ্ছে আর কি, যেই পুজোতে আসবে, যেই ট্রেনে উঠেছে, সেই ট্রেনটা কিছু দূর গেছে, কটা স্টেশন গেছে, যার পরে বলছে ট্রেনটা যাবে না, সামনে কিছু লাইনের কিছু গন্ডগোল হয়েছে, ট্রেনটা যাবে না। এবার ঠায় প্রায়, আর যেই লাইনে যাচ্ছে ওই লাইনে, লাইনটা না সারলে অন্য কোনো ট্রেন ওখান থেকে পাসও হতে পারবে না। প্রায় 1 ঘন্টা কি 2 ঘন্টার মতন, প্রায় বিকেল হয়ে গিয়ে সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ, তো বলছে এবার মামা ঠিক করলো না, যখন একবার আমি বেরিয়েছি বাড়ি থেকে, সে যে করে হোক আমি কি বাড়ি পৌঁছাবো। মামা কি করলো, ওইখান থেকে বেরিয়ে গাড়ি ধরলো, গাড়ি মানে 4 চাকা, একটা গাড়ি ধরলো, গাড়ি ধরে বাড়ি এসছে। অনেক মানে রাস্তায় অনেক বাধা পড়েছে। হুম, কোথাও দেখেছে গাছ পড়ে গেছে, সেখানে গাড়ি আটকে গেছে, মোটা গাছ পড়েছে, গাড়ি যেতে পারবে না। এবার মামা বলছে কই, আমি যখন এসছি তখন তো এত কিছু সমস্যা ছিল না, এখন যাচ্ছি এত সমস্যা আসছে কেন? হ্যাঁ, এই করে করে সন্ধ্যা হয়ে তো মামা বললো যে করে হোক আমি যাব। তখন মামারও না একটা জেদ চেপে গেছে যে এত কেন বাধা পড়ছে। তা পৌঁছাতে পৌঁছাতে না মামার যথেষ্ট মানে যথারীতি ভালোই রাত হয়েছে। তা মামি বলছে যে শোনো, এখন আর এত রাতে বেরিয়ে কি হবে, পরের দিন তো পুজো, মানে পরের দিন ধরো কালী পুজো হুম রাত্রিবেলা। হুম 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 হুম, পরের দিন মানে এটা তো আগের দিনের কথা আমি বললাম। তা আমরা বরঞ্চ সকাল সকাল রওনা দিলে, ভোর সকালবেলা রওনা দিলে হয় না? তো মামা বললো হ্যাঁ তাই ভালো। এত কিছু যে হয়েছে সেটা আর মামি কিছু
মানে মামার কি মামিকে কিছু বলেনি। এবার কিন্তু সমস্যাটা দাঁড়ালো, উপরে তো জেঠিমা রয়েছে, জেঠুও ওরকম অবস্থা, এখানে ফেলে রেখে দিয়ে কি করে যাবে? তখন একটা মানে বাড়িতে না এমনি মানে ঠিককে যে কাজ ডোমেস্টিক ওয়ার্কের বলতে গেলে ওই ঘরটর মোছার জন্য একটা মাসি আসতো। তা ওকে কিছু টাকা দিয়েছে, টাকা দিয়ে বলেছে যে শোনো তুমি না এই 2 দিন একটু দাদাদের ঘরে থেকো, কারণ দাদা তো অসুস্থ, দাদার ঘরে থেকো। তো ওই কাজের মাসিকে রেখে দিয়ে গেছিল, কারণ বাড়ি ভর্তি মানে পুরো বাড়িটা ফাঁকা, ওখানে যদি কিছু দরকার পড়ে তবু একজন কেউ থাকলে আর কি একটা লোক বল থাকলে সুবিধা। তা সেই মনে করে ঠিক আছে। এবার তখন ওই জেঠু বলছে, মানে তখন জেঠু আস্তে আস্তে একটু রিকভার হচ্ছে, কথাবার্তা বলছে। জেঠু বলছে চিন্তা করিস না, আমি ঠিক থাকবো, তুই আমাকে নিয়ে চিন্তা করিস না। তো ওই কাজের লোককে রেখে দিয়ে গেছে। তা নিয়ে গেছে, তুমি চিন্তা করো, মানে দাদা বলছে যাবে না, পুজোতে যাবে না। তা মামি বলছে ওমা তুই যাবি না কেন? বলে না না আমি যাব না। বলে ওমা তুই তো এরকম না, আমার দাদা কিন্তু খুব আধ্যাত্মিক, ঠাকুর দেবতা খুব মানে পুজো আচ্ছার সময় সব সময় থাকে। দাদা বলছে কি হলো তুই যাবি না কেন? দাদা বলছে না আমি যাবো না, আমার শরীর ভালো না, তুমি জানো না? আমার কাজ আছে, আমার অফিস আছে, আমি যেতে পারবো না। অথচ দাদা কিন্তু অফিসে যাচ্ছে না, দাদা কিন্তু অলরেডি অফিস থেকে কিন্তু অলরেডি মানে বলতে গেলে রিজাইন, দাদাকে বলতে গেলে মোটামুটি ছাড়িয়েই দেওয়া হয়েছে দাদাকে তখন, কারণ যেহেতু দাদা অর্ধেক দিন অফিসে যেতে পারতো না। এবার না মামি খুব রেগে যায়, রেগে গিয়ে মানে ওকে অনেক গালমন্দ করেছে যে তুই এই ব্যাপার, তোর এই হচ্ছে, তুই বাড়িতে বসে আছিস, তুই বলছিস তোর অফিস আছে, তুই কি বলছিস, তুই নেশাবান ধরেছিস সেটা বল, লুকিয়ে লুকিয়ে নেশা করিস তুই সেটা বল, তুই কাজে যাস না তুই নেশা করিস তুই এইটা বল। এই নিয়ে একটা বিশাল একটা হয়েছে। তখন দাদাকে প্রায় জোর করেই যে করে হোক করে জোর জবরদস্তি দাদাকে নিয়ে যায়। কিন্তু দাদাকে কিন্তু ট্রেনে করে নিয়ে যেতে পারেনি, দাদাকে গাড়িতে করে নিয়ে গেছে। গাড়ি একটা ভাড়া করে গাড়িতে করে নিয়ে গেছিল। ট্রেনে করে সেই দাদাকে নিয়ে আসতে পারবে না, কারণ দাদার শরীর মানে অতটা যে জার্নি, ট্রেনের জার্নি সে দাদা নিতে পারবে না। তো দাদাকে গাড়ি করে মোটমাট নিয়ে আসে। সে যাবে না মাঝ রাস্তায় বলছে আমি নেমে যাব, আমার ভালো লাগছে না, হ্যাঁ গাড়ি থামাও, এরকম এরকম বলছে। মামা বলছে তোকে যেতেই হবে, তুই যাবি না মানে তোকে যেতেই হবে, মানে বলতে গেলে এক প্রকার ধরে বেঁধেই ওকে নিয়ে গেছে। যখন বাড়িতে নামলো মামা বাড়িতে, এটা কিন্তু অশোকনগর হাবড়ার কথা বলছি, আমার মামা বাড়ি, ওখানে নেমে কিন্তু দাদা পুরো একদম ঠিক মানে নর্মাল, দাদার মধ্যে কোনো এরকম করবো না যাবো না ওরকম, পুরো নর্মাল, হাসি খুশি হাসছে টাসছে, আরে আরে কেমন আছো মামা, এই সব। এবার মামা বললো যাক থাক, লোকজনের মাঝখানে থাকলে ভালো থাকবে। হ্যাঁ আসার সময় যা বাবা বায়না করছিল তাহলে দেখো এখন ঠিকই আছে। তো এবার এই কথায় কথায় ওই যে মামি যে বলেছিল তুমি নিয়ে আসো, কেন নিয়ে আসলে না, মামি বলছে যে কিরে তোর ছেলের এরকম চেহারা হয়ে গেছে, চোখ বসে গেছে, চোখের তলায় কালি, রোগা হয়ে গেছে। আমার দাদা কিন্তু দেখতে খুব সুন্দর, লম্বা চওড়া ফর্সা, গায়ের রং দেখতে খুব সুন্দর, কিন্তু এরকম কালো এরকম কেন হয়ে গেছে চেহারা? তো দাদার সামনে কিছু বলেনি, বলে ও আজকালকার ছেলে দেখো না, শুনবে তো না, কাজের চাপ, তার মধ্যে এখানে যায় ওখানে যায়, ঠিকঠাক মতন খাওয়া দাওয়া করে না, এইসব বলছে আর কি। দাদা যখন পাশের ঘরে গেছে, ওই আর সব আমার তো মামার আরো দাদারা রয়েছে দিদিরা রয়েছে, ওর সাথে কথাবার্তা বলছে, তখন মামি বলেছে যে এই ব্যাপার। তখন মামি বলছে মানে আমার আরেক মামির সাথে আর কি কথোপকথন হচ্ছে, তখন পাশ থেকে ওই আরেক মামি আর কি আমার সে বলছে যে শোনো, এখানে আমার যে ঠাকুরমশাই আছেন ওনাকে তুমি এই কথাটা বলো, দেখবে মায়ের আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, সব ঠিক হয়ে যাবে। আর আমার মামার বাড়ির যে পুজোটা ওটা কিন্তু আজকের পুজো না, অনেক বছর ধরে হচ্ছে, অনেক বছর, মানে আমি জন্মের পর থেকেই মামার বাড়ির পুজোটা আমি দেখি। তা যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। তো ওইখান কিন্তু ঠাকুরমশাইয়ের কাছে মামি না এই কথাটা বলে এক ফাঁকে। তখন ঠাকুরমশাই বলছে তোমার ছেলে কোথায়, ছেলেকে ডাকো, অঞ্জলি তো দেবে, তখন আমি কথা বলে নেব।
তো দাদা এসছে, দেখে কি চুপ করে একটা চেয়ারে বসে আছে দাদা। তো মামি দেখেছে, বলে এই এই এদিকে আয়, অঞ্জলি দিবি তো? রাত্রিবেলা তখন। হুম। তা দেবে না দেবে না দেবে না দেবে না, হঠাৎ দাদার কি বায়না হলো, সে অঞ্জলি দেবে না। হ্যাঁ, তখন বলছে কেন তুই অঞ্জলি দিবি না? সবাই বলছে উমা সে কি রে, তুই তো দেখি পাল্টে গেছিস, তুই না ঠাকুর দেবতা যেখানে সেখানেই তো তুই বসে থাকতিস, পড়ে থাকতিস, তা তোর হঠাৎ এরকম কেন আচরণ করছিস? না না, আমার শরীরটা ভালো নেই জানো তো, আমার আমার মন মেজাজ ভালো নেই। বলে কেন, তোর কি হয়েছে? চ চ চ চ চ বলে তখন ঠাকুরমশাই বলছে এদিকে এসো বাবা, আমি তোমাকে ডাকছি, আসো, মায়ের কাছে সব বলতে হয়, মায়ের কাছে ওরকম করতে নেই। তখন না একদম শান্ত ভালো ছেলের মতন গেল, গিয়ে ঠাকুরমশাই নাকি ওকে A to Z দেখেছে, দেখে নিয়ে যাই হোক। তো সেদিনকার মতন পুজো, মানে রাত্রিবেলা সবাই জাগা। হ্যাঁ, তো পুজো যখন শেষ হয়ে যায়, ভোর সকালবেলা দাদারা তখন গিয়ে পাশের ঘরে শুয়েছে আর কি, ঘুমিয়েছে। আরো সব যে দাদারা, ভাইরা, দিদিরা আছে, সবাই যে যার মতন আফটার, মানে সবাই সারা রাত জাগা, এবার তো একটু সবারই একটু বিশ্রাম চাই। তা মামিরা এক এক করে সব কাজ টাজ গুছিয়ে তখন ঠাকুরমশাই বলছে, মানে সব আস্তে আস্তে সব গোছাচ্ছে, ঠাকুরমশাই বলছে মামিকে যে আপনাকে আমি একজনের নাম্বার দিচ্ছি, আপনি সেখানে আপনার ছেলেকে নিয়ে যান, এখনো দেরি হয়নি, আর দেরি করবেন না, এইটা বলেছে। দেরি হয়নি, দেরি করবেন না, বলছে আমি এর বেশি কিছু বলবো না, এর বেশি কিছু বললে এখানে অসুবিধা আছে, আপনি নিয়ে যান, এটা গৃহস্থ, এখানে আমি এসব কথা বলতে পারবো না, এইটুকু বলেছে। এইটা না শোনার পর মামির ভিতরটা না ছ্যাঁত হয়ে গেছে, মানে পুরো মানে যেন টুকরো টুকরো করে, কি এমন ব্যাপার, হ্যাঁ ঠাকুরমশাই কেন বলতে চাইলো না? তখন ওই আমার আরেক যে মামি, যাদের বাড়ি আর কি পুজো, সে বলছে শোনো, উনি যেটা বললেন তুমি সেরকমই করো, তোমার অত চিন্তা ভাবনা করে দরকার নেই। তা এরই মধ্যে মামা আবার বাড়িতে ফোন করেছে যে সব ঠিকঠাক আছে কিনা। তখন ওই কাজের মেয়েটা নাকি বলছে যে শোনেন দাদাবাবু, আপনারা কবে আসবেন? তখন মামা বলছে যে কেন, তোমাকে তো বলাই হলো দুদিনের জন্য, আমার দুদিন পরে। না আমি না ঠিক থাকতে পারছি না, আপনাদের এখানে বড্ড বড্ড আওয়াজ হয় রাত্রিবেলা। রাত্রিবেলা আওয়াজ হয়? আরে দূর, ও তো ইঁদুর টিদুর আছে, ইঁদুরের আওয়াজ। তখন ওই কাজের মেয়েটা বলছে আপনি কি আমাকে বোকা পেয়েছেন যে ইঁদুরের আওয়াজ, ইঁদুররা কি মানুষের মতন হাঁটে? এই জিনিসটা যখন বললো না মামা, বলছে হ্যাঁ, এই তো দাদাও বলেছিল, দাদা মানে ওই জেঠু, যে হাঁটার শব্দ পেয়েছে, মামা ওই আওয়াজটা পেয়েছে, আর কাজের মেয়েটা কথা বলছে। মামা বলছে কি আবল তাবল বলছো? মামা না একটা ধমক দিয়েছে ওকে, কেন জানে বেশি কিছু যদি এই আগ্রহ দেখায় তাহলে এতে হিতে বিপরীত হতে পারে। হুম। তখন মামা বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি এসব তোমাদের বাহানা, তোমাদেরকে ভালোবাসো, ভালো ব্যবহার করলে তোমরা মাথায় চড়ে বসো, তোমাদেরকে এই জন্য তোমাদের সাথে ভালো ব্যবহার করতে নেই, এসব বলেছে। বলেছে বকা টকা দিয়ে ফোনটা রেখে দিয়েছে। আমরা না যাওয়া অবধি তুমি বাড়ি থেকে এক পাও নড়বে না। এবারে হ্যাঁ হ্যাঁ আপনি তাড়াতাড়ি আসেন, আমি আমি বেশি দিন থাকতে পারবো না। এইবার মামা না শুনে কথাটা, ফোনটা রেখে দিয়েছে। তা তখন মামি গিয়ে মামাকে, মামা তো জানে না যে এইসব কথাবার্তা হয়েছে বা কিছু ঠাকুরমশাইয়ের সাথে, তো মামি বলছে শোনো ঠাকুরমশাই এই বলেছে। মামা বলছে কি সব বলছো, আমরা এসছি একটা পুজোতে, পুজো হয়ে গেছে, এবার বাড়ি যাবো। বলছে না শোনো, তুমি তোমার ছেলের ভালো চাও না কি চাও না? বলছে হ্যাঁ অবশ্যই, আরে ওর তো একটা শরীর খারাপ হয়েছে, ওর একা একা থাকে, সেজন্য ওর ওরকম বলছে, মানে একা একা থাকে তার জন্য নয়। তখন ওই যে মামি, আরেক যে মামি আছে, সে বলছে শুনুন দাদা, কথাটা কিন্তু ঠিকই বলেছে, আহ, অজিতকে কিন্তু একটু অন্যরকম লাগছে, এ সেই অজিত না যে অজিতকে আমরা চিনতাম বা জানি। তো একজন দুজন, একজন সবার মুখেই কথা হচ্ছে, একটা মানে এত বড় একটা বাড়িতে পুজো হচ্ছে, আত্মীয় স্বজনরা এসছে, আর আমার দাদা কিন্তু এমনি খুব মিশুকে, সেখানে দাদাকে দেখছে মানে কারোর সাথে খুব একটা কথা বলতে চায় না, মানে চুপচাপ বসে আছে, মানে কারোর সাথে কোনো কথা না, কিছু না। তো আমার যে আরেক দাদা আছে, মামার আরেক ছেলে, সে আমার মামাকে নাকি বলছে, বলে
অজিত কি ঘুমে হাঁটার কোনো দোষ আছে? মানে স্বপ্নে হাঁটে, পারে না, স্লিপ ওয়াকার যেটা বলে আর কি, ওর কি সেরকম কোনো দোষ আছে? তো বলছে না না, ও ঘুমের মধ্যে তো হাঁটে না। বলে না না, ও হাঁটতে হাঁটতে রাত্রিবেলা দেখছি কার সাথে কথা বলছে, দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি ওকে ডাকলাম যে কিরে তুই রাত্রিবেলা কোথায় যাচ্ছিস, ও কোনো আওয়াজ দিল না, কোনো কথা বললো না, মনে হয় যেন আমাকে চিনতেই পারলো না, গুরুত্ব না দিয়ে বেরিয়ে যাচ্ছে। পিছন থেকে ডাকতে গেলাম তো আমার হাতটাকে ছাড়িয়ে দিয়ে চলে গেল। বলছে, সে কি? তখন মামা বলছে ও ঘরে নেই। বলে না না, ঘরে তো আছে, ওকে তো সকালবেলা দেখছি কলপাড়ের ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। সেখানে মামা রাত্রিবেলা জেগেছিল না, আর পিছন দিকে যে কলপাটটা, মানে পিছন দিকে, সেই দিকে ঘটনাটা ঘটেছে। মানে পুজোটা তো হয়েছে উঠোনের দিকে, এটা ব্যাক সাইডের ঘটনা। তা এরকম ব্যাপারটা হলো। কখন হয়েছে ঘটনাটা? বলে এই তো সবাই যখন আমরা এই দুদিন আগের মানে একদিন যেদিনকে হয়েছে আর কি, তার পরের দিন রাতের বেলা কথা বলছে। সবাই যখন সারা রাত তো জেগেছিল, এবার ঘুমাতে মানে শুতে গেছে, তো দেখছে দাদা ওরকম একা একা কথাবার্তা বলছে কার সাথে। হ্যাঁ, তা বলে বলে আমি তো এটা প্রথম দেখলাম এরকম ওকে। তো মামা বলছে না গো, এখন ওর না শরীরটা ভালো নেই, তো ওর জন্য হয়তো তোমার সাথে এরকম কথা বলেনি। তো দাদা আর কোনো উচ্চবাচ্য করেনি, দাদা চলে গেছে। কারণ সেদিনও দুপুরবেলা সব বাড়িতে সব লোকজন নিমন্ত্রিত ছিল, তারা আসবে, খাওয়া দাওয়া করবে, আবার এক প্রকার রান্না হবে, ওই নিয়েই সবাই ব্যস্ত। মামা ঠিক করলো ঠিক আছে আজকের দিনটা যাক, কালকে তাহলে ওনার কাছে যাবে। এবার উনি হচ্ছেন গিয়ে তোমার মানে দুটো স্টেশন পরেই আর কি, অশোকনগরের তার দুটো স্টেশন পরেই আর কি ওনার জায়গা, ওনার ইয়েটা। ঠিক এক্স্যাক্ট জায়গাটা আমি ঠিক জানি না, আমাকে বলেনি, বা বলেছিল আমার এই মুহূর্তে ঠিক মানে মনে আসছে না। তো উনি হচ্ছেন কি ওই ঠাকুরমশাইরই চেনা পরিচিতি একজন, যিনি কিনা সব সাধনা ঝাড়ফুঁক এগুলো উনি করেন। এবার ঠিক করলো দাদাকে নিয়ে যাবে। এবার একা একা তো যেতে পারে না, তো বাড়িতে মোটমাট সবাই জেনে গেছিল যে দাদার কিছু একটা সমস্যা হচ্ছে। হ্যাঁ, তো ওখানে তো পরের দিন রাত্রিবেলাটাও ছিল। তো এইটা দাদা দেখেছে, যেই ঘরে আর কি শুতো সেখানে তো আরো অনেকেরা ছিল, আমার আরো দুই দাদা, ওখানে মামিরাও ছিল। দেখেছে এটা অনেকেরাই যে রাত্রিবেলা দরজা খুলে পিছনে কলপারে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একাই বিড়বিড় করে যাচ্ছে। হ্যাঁ, তো যখন ডাক দিয়েছে যে এই তুই রাত্রিবেলা ওখানে কার সাথে কথা বলছিস রে? না না, কেউ না, কেউ না। কই না তো। আরে এবার দাদা যে মানে আমার যে যে অজিতদার কথা বলছি, অজিতদা নিজেই বলছে যে আরে আমি এখানে কি করছি, মানে এরকম একটা, মানে দাদা যে নিজে হাঁটতে চলে এসছে, দাদা সেটা জ্ঞান নেই। তা মানে যে কি ব্যাপার, ও কি তারা কি ঘুমের মধ্যে তাকে ঘুমের মধ্যে হাঁটে, সেরকম কোনো ওর সমস্যা আছে? তো এইটা মনে করে দাদা মানে মোটমাট তখন বাড়ির মধ্যে সবাই জানে যে দাদার মধ্যে কিছু একটা চলছে। তা যেদিনকে নিয়ে যাবে আর কি দাদাকে, বলে আমরা তো বাড়ি যাব, আমরা বাড়ি যাবো না, এরকম ভাবে বলছে দাদা। তো বলে বাড়ি চলো, বাড়ি চলো, আর এখানে ভালো লাগছে না, মানে এরকম এরকম ভাবে বলছে, এরকম টোনে। তো এবার মামা বলছে যে হ্যাঁ বাড়ি যাব, কিন্তু তার আগে একজনের সাথে দেখা করতে যাওয়ার আছে, তোকে নিয়ে যেতে বলেছে, চল। বলে না না আমি যাবো না, দাদা এইভাবে বলছে। আমি যাবো না। কেন যাবি না কেন? না আমি যাবো না, যাবো না মানে যাবো না। সে দাদা বলে একা ওই মামা বাড়ি ছাড়িয়ে সে একা রওনা দিয়েছে, মানে একা একা, মানে সে যাবে না, মানে বলতে গেলে প্রায় রাস্তা থেকে দাদাকে ধরে নিয়ে এসছে। মামা আরো যে আমার আরো যে দুই মামা ওখানে, আরো যে মামা যারা উপস্থিত ছিল, তারা বলতে গেলে একদম হাত পা বেঁধেই বলতে গেলে দাদা সে ছুটে পালাচ্ছে। দাদা বলছে না না আমি যাবো না, যাবো না, যাবো না, আমাকে নিয়ে যেতে পারবি না, আমাকে নিয়ে যেতে পারবি না, এরকম ভাবে বলছে, মানে তুই তো গাড়ি লাস্টে। হ্যাঁ, এবার সবাই না অবাক হয়ে গেছে যে দাদা এরকম আচরণ কেন করছে। হ্যাঁ, সবাই তো মামিকে প্রশ্ন করছে যে এই ওর কি হয়েছে, তোমরা কি চেপে রাখছো, কি কেন, কিছু বলো। মামি বলছে আর আমি তো কিছু জানিই না, ওর এরকম কদিন ধরে এরকম শরীর খারাপ হয়েছে, ওর এক ইয়েতে গেছিলাম, দুঃসম্পর্কে ক্যানিং এ থাকে, ওর মেয়ের পাকা দেখা ছিল, ওখান থেকে আসার পরেই ও এরকম করছে। বলে
তো ওকে কিছু খাইয়ে দেয়নি তো কেউ? ও কিছু বলে কি কি খাইয়ে দেবে, আমি তো কিছুই জানি না, ও তো কিছুই আমাকে বলেনি। হ্যাঁ, সব প্রায় বলতে গেলে ওকে ধরে বেঁধেই গাড়িতে করে ওই ঠাকুরমশাইয়ের বাড়ি নিয়ে যায়। ঠিক আছে, মানে এটা অশোকনগর থেকে আরো 2টো স্টেশন পর। তা নিয়ে গেছে যখন, তখন গাড়ির মধ্যে অশ্রাব্য গালিগালাজ, মানে দাদা মামাকে মামিকে যাকে পাচ্ছে। হ্যাঁ, আর রীতিমতন না দেখা যাচ্ছে ওর নাক চোখ মুখের কিরকম চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিক। হ্যাঁ, মানে মুখের ফেসিয়াল এক্সপ্রেশনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার মাঝে মধ্যে বলছে ওই যে ও আমাকে তাড়া করছে, ও আমাকে তাড়া করছে। কে তাড়া করছে? কেউ কিন্তু নেই। গাড়িতে আমার ওই মামি ছিল, মামি, মামা, আরো 2 মামা, ঠিক আছে, আর এক দাদাও গেছিলেন। তো এই কজন মিলে গেছে। তা বলছে দেখ এখানে কেউ নেই, আমরাই একমাত্র আছি, দেখ ভালো করে দেখ, আমরা ছাড়া কিন্তু আর কেউ নেই। তা ঠিক ওই মঠের সামনে যখন পৌঁছায়, মানে ঠাকুর বাড়িতে, তো যখন আসে দাদার না পুরো কাহিল চেহারা, মানে টলে টলে পড়ে যাচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। হুম, আগেই বলেছি মানে দাদার চেহারা খুব রুগ্ন হয়ে গেছিল। তো ঠাকুরমশাই ওকে দেখেছেন, দেখেই বলছে কি ওকে এখানে বসিয়ে দাও, তোমরা সরে যাও, পিছনে দাঁড়াও। ঠাকুরমশাই ওনাকে দেখে বলছে যে ওকে, মানে আমার দাদাকে বলছে যে ওকে এখানে বসিয়ে দিয়ে তোমরা পিছনে বসো, ওর কাছে এসো না, আমাকে ওর সাথে কথা বলতে দাও। তো কি করেছে, একটা লেবু, মানে 2টো লেবু নিয়েছে, লেবু নিয়ে ওর হাতের মধ্যে দিয়েছে, দাদার হাতের মধ্যে। তো দাদাকে জিজ্ঞাসা করছে তোমার নাম কি? তো দাদা না কোনো উত্তর দিচ্ছে না। তোমার নাম কি বলো? তখন চোখটা তুলেছে না, তাকিয়েছে, বলছে তুমি আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। মানে ঠাকুরমশাই নাকি এরকম মুখটা তুলে, মানে আমার দিকে, মানে ঠাকুরমশাই দিকে বলছে তাকাতে। দাদা নাকি ঠাকুরমশাইয়ের দিকে তাকাতে পারছে না, চোখ তুলে তাকাচ্ছে না। হুম, তখন কি মনে হলো ওর কপাল ধরে কি মন্ত্র কি বলেছে। মন্ত্র বলাতে না মানে দাদার মনে হচ্ছে শরীরে মানে ছ্যাঁকা লাগার মতন, দাদার মানে কিরকম কেঁপে কেঁপে উঠছে, মাঝে মধ্যে কেঁপে কেঁপে উঠছে। আর দেখছে হাতের মধ্যে যে লেবু 2টো ছিল সেটা না পুরো লাল, অটোমেটিক লাল। এবার মানে মামি, শুকিয়ে গিয়ে লাল হয়ে গেছে। হ্যাঁ, আমাদের দিয়েছিল কিন্তু টাটকা লেবু, মানে যে লেবু, যেই লেবু আমরা খাই আর হ্যাঁ, কি, পাতিলেবু, ওকে। পাতিলেবু, হ্যাঁ। তো দেখছে এবার মামি মামা দুজনেই না, মামাতে সব বিশ্বাসই করে না, ধারে কাছে নেই। মামা ভাবছে লেবুর কালারটা কি করে চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মামা তখনও মনে করছে কিছু ভণ্ডামি, মানে কিছু একটা ব্যাপার আছে, হ্যাঁ একটু জাদু টোনা জানে, এরকম মনে মনে ভাবছে। এবার ওরকম কেঁপে কেঁপে উঠছে দেখে এবার এটাও মানে ইরেজ করতে পারছে না, মানে নাকচ করতে পারছে না যে কিছু তো একটা অ্যাবনর্মালিটি ঘটছে এর মধ্যে। এবার ঠাকুরমশাই ওকে জিজ্ঞাসা করছে আমার দাদাকে তোর নাম কি? দেখি হঠাৎ দাদার গলার কিরকম একটা মানে ভয়েস, মানে কিরকম একটা ভয়েসটা কিরকম চেঞ্জের মতন হয়ে গেল। দাদা বলছে জুই, তোর নাম জুই? এরকম ভাবে এইটা যে শুনেছে না, কি মামি কি মামা আরো যারা যারা ছিল তারা মনে হয় আরো 10 পা পিছনে চলে গেছে। বল তুই কোত্থেকে এসছিস, কেন এসছিস, এই ছেলেটাকে কেন কষ্ট দিচ্ছিস? ও আমাকে লাথি মেরেছে। লাথি? তোকে লাথি মেরেছে? হ্যাঁ, আমাকে লাথি মেরেছে, আমি ওকে ছাড়বো না। এই কথাগুলো কিন্তু দাদাই বলছে। তুমি বিশ্বাস করো মামি না প্রায় ওখানে অজ্ঞান হয়। মামি বলছে এটা কে, এটা আমার ছেলে না অন্য কেউ? মামি মানে ওখানে না মানে থাকতে পারছে না, এমন অবস্থা মনে হয় যেন ওখানে মামিও অজ্ঞান হয়ে যাবে। তখন আস্তে আস্তে ঘটনাগুলো বেরোচ্ছে কি হচ্ছে কি না হচ্ছে। হ্যাঁ, তখন কিছুটা বলে গিয়ে আর বলতে চাইছে না। তখন ঠাকুরমশাই বলছে তুই আমার দিকে তাকা, তুই তাকিয়ে কথা বল, তুই নিচের দিকে কেন তাকাচ্ছিস, তুই ছেলেটাকে কষ্ট দিচ্ছিস কেন, তুই তাকা। যেই চোখাচোখি হয়েছে না, দাদা না হঠাৎ
অজ্ঞান হয়ে আছে, দাদার আর জ্ঞান নেই। তো এবার কি মামি ধরতে গেছে, তখন ঠাকুরমশাই বলছেন ছোবেন না, যখন আমি বলবো তখনই আসবেন। তো এবার সেই মন্ত্রপুত বিড়বিড় করে মন্ত্র কি বলেছে বলে গায়ে মন্ত্রপুত জল দিয়েছে, আর ঝাড়ন টাইপের একটা কি ছিল সেটা দিয়ে মাথা থেকে পা অবধি দাদার অনেকবার, প্রায় 3 বার না 7 বার বুলিয়েছে। মনের পরে আস্তে আস্তে দেখছে দাদা নর্মাল হচ্ছে, তখন ইশারা করছে বলে ওকে তুলে ধরে বসান। বসিয়েছে। এবার ঠাকুরমশাই বলছে, তুই কি করেছিস বলতো, তুই কোথায় গেছিলি? তখন আস্তে আস্তে না দাদা বলছে, বলে আমি না অনেকবার বলবার চেষ্টা করেছিলাম, আমি বলতে গিয়েও বলতে পারিনি। মানে কি হয়েছে বল, এখন বল, কোনো অসুবিধা নেই। তখন দাদা বলছে, মানে এইগুলো তো বাড়ির কেউ জানে না, এরকম রেল লাইনে এরকম বলছে, বলে দূরসম্পর্কের একটা মাসি থাকে যে ক্যানিং এ থাকে, তার মেয়ের পাকা দেখাতে গেছিলাম, তো অনেকদিন পর বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে, তো রেল লাইনের পাশ ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ পায়ের মধ্যে আমার একটা ভেজা ভেজা কি থেকে, তখন আমার বন্ধুরা দেখে, দাদা ওটা লক্ষ্য করতে পারেনি, বলে অন্ধকার ছিল আমি লক্ষ্য করিনি, দেখি একটা কাটা বডি একটা বাচ্চার। তখন বলছে যে আচ্ছা, তো তুই সেটা বাড়িতে বলিসনি কেন? বলে সবাই আমাকে দোষারোপ দেবে, বন্ধুরাও বারণ করেছিল, আমার এটা আমার আমি ইচ্ছা করে চেপে গেছি, আমি বাড়িতে বলবারও চেষ্টা করেছি। বলে এটা তুই খুব অন্যায় করেছিস, তুই জিনিসটা যেখানে বন্ধ করে দেওয়া যেত ওখানেই স্টপ করে দেওয়া যেত, তুই সেটাকে বাড়ি অবধি টেনে নিয়ে এসছিস। এখন তোর দেখা দেখি তোর জন্য তোর আশেপাশে যেই মানুষ যারা আছে তাদেরও ক্ষতি হচ্ছে। এবার আস্তে আস্তে জিনিসটা বেরোচ্ছে যে এই যে পিসি মারা গেছে এর পিছনেও কিন্তু এরই কারণ আছে, কারণ পিসি এই যে শুনতো, বললাম না যে জেঠিমা শুনতে পেত যে ঘরের মধ্যে কেউ ঢুকছে বেরোচ্ছে, এটা জেঠুও শুনেছে, মা যাতে বলতো বেরিয়ে যাও বেরিয়ে যাও, আসলে পিসি এটা নজর করেছিল এবং পিসিকে এক প্রকার বাধ্যই করেছে, পিসি এমনি এমনি গলায় দড়ি দেয়নি। মানে আশেপাশে যারাও আছে সবারই ক্ষতি, ইনফ্লুয়েন্স করেছে। হ্যাঁ, এমন কি ওই জেঠু কিন্তু প্রথম যে জিনিসটা ধরে, এবং জেঠুর থ্রুতে যাতে জিনিসটা না বেরোয়, লোকে বুঝতে না পারে, তার জন্য জেঠুর সাথে ওরকম একটা কেস হয়। এটা আস্তে আস্তে ঠাকুরমশাই সব বলছে। এবার তোর বাড়িতেও তো একজন কেউ অসুস্থ হয়ে আছে, বলে হ্যাঁ, বলে আমি জানি, সব ওরই কাজ, ও চাইছে তোদের পুরো বাড়িটার লোককে পুরো গ্রাস করে নিতে, ও কাউকে বাঁচতে দেবে না। হ্যাঁ, তখন তো মামি তো বলছে, উমা তাহলে আমরা বাড়িতে থাকতে পারবো না, আমাদের বাড়ি আমাদের ঘর। বলে মা তখন অনেক চিন্তা ভাবনা করে টোরে এক বলছে ঠিক আছে। সাধারণত এই ঠাকুরমশাই কারুর বাড়ি যায় না, এইবার ঠিক করলো যে বাড়িতে যেতে হবে, না গেলে মানে প্রায় বলতে গেলে কেউ বাঁচবে না, মানে এরকম একটা ব্যাপার এসে গেছে। যখন বাড়িতে আসলো ওই দিনই ঠিক করলো যে আমি পরের দিন কালকেই আমি তোদের বাড়িতে যাব, এটা বলেছে। তো মামা বলছে শুনুন তাহলে আমি আপনাকে নিয়ে যাব। বলে আমি ঠিক চলে যাব, আমাকে নিতে আসতে হবে না। ঠাকুরমশাই আসার সময় প্রচুর বাধাপ্রাপ্ত হয়েছে, পড়ে গেছে, পড়ে গিয়ে নাকে চোট পেয়েছে, পায়ে চোট পেয়েছে বাড়িতেই হঠাৎ। ঠাকুরমশাই বুঝতে পারছে যে কেন যেতে দিতে চাইছে না। ঠিক আছে, শত বাধা অতিক্রম করেও কিন্তু ঠাকুরমশাই ঠিক এসছে, দেরি হয়েছে কিন্তু এসছে। ওনার এক শিষ্য আসার কথা ছিল, তাকে আসতে দেয়নি। ঠিক আছে, মানে তার ধুম জ্বর, মানে তাকে বিছানা থেকে উঠতে দিচ্ছে না, এরকম অবস্থা। তো যখন দেখেছে যে ঠাকুরমশাই একাই এসছেন, সেই নাকের মধ্যে ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ, দেখে মামা বলছে মা আপনি পড়ে গেলেন কি করে, আপনার এরকম ব্যান্ডেজ আপনার কি করে লাগলো? বলে ওসব কথা থাক। বাড়িতে যখন এসছে, বাড়িতে যখন ঢুকেছে, ঠাকুরমশাই বলছে চারিদিকটা এভাবে দেখছে, দেখে নিয়ে প্রথমেই যে জল, মন্ত্রপুত জল, ওটা গোটা বাড়িতে ছেটাচ্ছে, যেখানে যেখানে ছেটাচ্ছে না উইদিন সেকেন্ডে দেখছে জলগুলো শুকিয়ে যাচ্ছে। জল তো পড়ে থাকে, দেখে জল শুকিয়ে যাচ্ছে, মানে জল টেনে নিচ্ছে।
তো এই করে আশপাশ বাড়ির পুরো চারিদিক ঘুরেছে ঠাকুরমশাই। ঘুরে যখন ঘরের ভিতর গেছে, এক পা দু পা করে উপরে উঠছে, পিসির ঘরটা দেখছে, পিসির ঘরের মধ্যে দেখছে, আশপাশটা সব দেখেছে। দেখে বলছে যে এখানে যে শুধু যে বাচ্চা তা না, এখানে একজন মহিলাও আছে। তখন এটা তো দাদা বলেছে যে একজন কেউ ফলো করে আমাকে। তুই মানে কি হয়েছিল ব্যাপারটা, যখন পুরো জিনিসটা স্টাডি করলো ঠাকুরমশাই, দেখে বলছে ওই যে ট্রেনে যে কাটা পড়েছে বাচ্চাটি, অ্যাকচুয়ালি বাচ্চাটির সাথে বাচ্চাটির মাও কাটা পড়েছিল। হ্যাঁ, সেটা হয়তো যাই হোক দেখেনি, মানে উদ্ধার হয়েছিল এই ইয়েটাই, ওই বডিটা অনেকদিন পর উদ্ধার হয়েছে। যা হয় আর কি, যেটা পরে জানা গেল যে ওই মেয়েটি নাম ছিল জুই, এবং যে ছেলেটিকে ভালোবাসতো সেই ছেলেটি আর কি নাকচ করে দেয়, মানে বিয়ে করবেন এরকম ব্যাপার। ওই বাচ্চা নিয়ে আর কি মনের কষ্টেই উনি আর কি ওই রেল লাইনে আত্মহত্যা করে। এই হয়েছে ঘটনা, এবং খুব মর্মান্তিক ঘটনা। মেয়েটির বয়স মানে যেটা পরে জানা গেছে ওই 19-20 এরকম হবে, তার বেশি বয়স না। এবং দেখো, আত্মহত্যাটা তো কেউ ইচ্ছা করে করে না। অনেক দেয়ালে যখন পিঠ থেকে যায়, এমন মানুষকে এমন পরিস্থিতিতে নামিয়ে দেয় যে আত্মহত্যা করতে বাধ্য হয় তখন। এবং আমি মনে করি যে যখন তুমি এমন কোনো জিনিসের দায়িত্ব নিতেই পারবে না, তো সেই দিকে না এগোনোটাই দরকার ছিল। তো যাই হোক, এটা একটা কষ্টের ইয়ে যে অনেক ঠাকুরমশাই যে সে অনেক কিছু ওখানে দাঁড়িয়ে অনেক কিছু স্টাডি করেছে, স্টাডি করে বলল যে মেয়েটি অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছে, মানে যে আর কি। এবং এই দাদাকে যখন দেখেছে আর কি, মানে থাকে না অপূর্ণ আশা একটা, তো এই দাদাকে পুরোটাই গ্র্যাব করে নিতে চেয়েছিল। হ্যাঁ, আর এই যে পায়ে লেগেছে, এই পায়ে লাগার ব্যাপারটাও যদি তখনই বলে দিত বা কিছু একটা ওইখানে করতো, ওখানকারই কোথাও কোনো কিছু কাউকে বলে টলে, তাহলে জিনিসটা এতদূর আসতো না। হ্যাঁ, অনেক কিছু হয়েছে ভুল ভ্রান্তি। যাই হোক, ঠাকুরমশাই ওকে বলে, আমার মামিকে বলে যে এই মাদুলিটা দিলাম, এটা তোমার ছেলেকে পরিয়ে রাখবে, ছেলের গলা থেকে এটাকে কখনো আলাদা করবে না। আর একটা মন্ত্রপুত জল দিয়েছিল, বলে এটা সব সময় ঘরে ছেটাবে, উপর থেকে নিচ কোনো বাড়ির একটা কোণা, একটা ঘর, একটা জায়গাও যেন বাদ না যায়, এইটা দেবে। পুরো টানা 3 মাস তোমাকে কিন্তু জল যদি ফুরিয়ে যায় তার আগে তুমি যাবে, গিয়ে জল নিয়ে আসবে, এরকম সব ইনস্ট্রাকশন দিয়ে দেয়। তুমি বিশ্বাস করবে না, বাড়িতে যখন এরকম কাজ চলছে, বাড়ির মনে হচ্ছে চারিপাশে কেউ ঘুরপাক খাচ্ছে, আর থাকে না রাগে একটা রাগ। হ্যাঁ, সবাই মনে হচ্ছে বাড়ির মধ্যে একটা ভার ভার কিছু একটা ব্যাপার, সবাই এটা ফিল করছে, আশেপাশে সবাই এটা ফিল করছে যে কিছু একটা হচ্ছে। হ্যাঁ, যেটা কেউ চোখে দেখতে পাচ্ছে না কিন্তু ফিল করতে পারছে। এবার উপরে যে জেঠু ছিলেন, উনি তো খাট থেকে উঠতে পারতেন না। উনি বলছেন যে জানেন, আমি প্রথম দিনই ওকে ঘটনাটা বলেছিলাম, কিন্তু আমার কথাটা ও বিশ্বাস করলো না, মানে আমার মামার কথা বলছে। তখন জেঠু বলছে যে যেদিনকে তোরা বাড়িতে আসলি তারপর থেকেই, জানি না মানে ক্যানিং থেকে যেদিনকে ফিরেছে তারপর থেকেই 2 দিন পরেই জেঠু বলছে যে আমি নানান রকম আওয়াজ পেতাম রাত্রিবেলা, কেউ কাঁদছে ছাদের মধ্যে, হ্যাঁ, একটা বাচ্চার কান্নার আওয়াজ। হ্যাঁ, এই সব আমাদের বাড়িতে তো কোনো বাচ্চা নেই, বাচ্চার কান্না আওয়াজ রাত্রিবেলা ছাদের থেকে, মানে যেহেতু মানে জেঠু একদম উপরতলায় থাকতো, তার উপরতলাই হচ্ছে ছাদ, তো আওয়াজটা জেঠুই বেশি ভালো পেত। বলে আমি তো একদিন বললাম কিন্তু আমার কথা কেউ শুনতে চাইলো না। তো জেঠু বলেছিল আমি ভেবেছিলাম হয়তো কাজ, মানে ওই পিসির কথা বলল যে ওর কাজে কোনো কোনো বিবাদ হয়েছে বা কিছু একটা ব্যাঘাত হয়েছে বা বিঘ্ন হয়েছে, তার জন্য হয়তো এসব হচ্ছে। কিন্তু জেঠু বলল যে না, পরে বুঝলাম যে না, এটার সাথে এর কোনো সম্পর্কই নেই, সম্পর্কটাই আলাদা। হ্যাঁ, তখন ঠাকুরমশাই বলছে হ্যাঁ, কারণ হচ্ছে এটাই, ও ইয়াং একটি ছেলে, ঠিক আছে, একা ছিল, বন্ধু বান্ধব থাকলেও
যেহেতু ওর সাথেই টাচটা হয়েছে আমার দাদার সাথে, অতএব ও ওকেই পুরোটা গ্রাস করতে চেয়েছিল। আর এটাই যদি সেই সময়ই কাউকে বলে দিত না চেপে রেখে, তাহলে এত দূর জিনিসটা গড়াতো না। তো এবার তারপরে বলতে গেলে প্রায় একটা বছরেরও উপর ওরকমই মামা ঠিক ওই জল শেষ হওয়ার এক ঘটি যে জল দিয়েছিল, প্রায় বলতে গেলে এক সপ্তাহ অন্তর অন্তর মামা যেত, গিয়ে ওই জল নিয়ে আসতো। হুম। মানে বাড়ি থেকে এটা বেরিয়ে গেলেও দাদা কিন্তু বাড়ির বাইরে যেতে পারতো না। বাড়ির বাইরে যেতে দাদা ভয় পেত, মনে করতো যে কেউ দাঁড়িয়ে আছে, কেউ ফলো করবে। তখন আস্তে আস্তে ঠাকুমশাই বলল যে ওকে আস্তে আস্তে বাইরে বেরোতে দিন, আপনি নিয়ে যান ওকে, নতুন কাজের দিন বা কোথাও একটা ওকে সঙ্গে নিয়ে যান, ওকে একা ছাড়বেন না। তো মামা বলল যে দেখ অজিত, তুই একটা ইয়াং ছেলে, তোর ঘাড়ে অনেকটা আমাদের একটাই সন্তান, তোর এরকম যদি তুই ভেঙে পড়িস তাহলে তো আমাদের কি অবস্থা হবে বল। হ্যাঁ, তখন আস্তে আস্তে জিনিসটা সবটাই ক্লিয়ার হলো যে কি ব্যাপারটা। তো দাদাও চেষ্টা করতে করতে নতুন একটা জায়গায় চাকরিও পেল। প্রথম প্রথম ভয় পেত, প্রথম প্রথম মামাই দাদাকে ছেড়ে দিয়ে আসতো, আর দাদা মামার তারপরে তো চাকরি আর হলো না। মানে ওইখানে অফিসে আগুন লাগার পর থেকে মানে অফিসে অনেক কিছুই নষ্ট হয়ে যায়। তো মামা বলতে গেলে আর চাকরির চেষ্টা এমনি ওয়ার্ক ফ্রম হোমের মতন কিছু কাজ পেয়ে পেয়েছে, খুচখাচ কাজ করতো, কিন্তু পার্মানেন্ট সেরকম আর কোনো আমার ছেলের দিকেই পুরো নজরটা দিয়েছিল, যেহেতু একটাই ছেলে। এবার মামা যদি বেরিয়ে যায় ছেলেকে দাঁড় করাবে কে? তো মামা আর কি দাদাকে নিয়ে নিয়ে এই অফিস ওই অফিস, কোথাও যদি ইন্টারভিউ দেওয়ার থাকে মামাই নিয়ে যেত দাদাকে। তা প্রায় বলতে গেলে একটা বছরেরও উপর, 2 বছরই বলবো, দাদা প্রচন্ড ভুগেছে। মানে এই একটা ডিপ্রেশনে চলে গেছিল দাদা। দাদা মনে করতো দাদা জীবনেও ঠিক হবে না, এরকম একটা ডিপ্রেশন। তো দাদাকে নিয়ে ওই ঠাকুর মশাইয়ের কাছে আবার যাওয়া হয়েছিল। গিয়ে দাদাকে দ্বিতীয়বার করে যখন আবার স্টাডি করে, তো দেখতে পাচ্ছে যে হ্যাঁ এখনো আছে রেশটা, কিন্তু অতটাও না যেটা আগে ছিল। বলে দেখ এটা কাটতে একটু সময় লাগবে, দেখ সবই তো মায়ার খেলা। ঠাকুরমশাই বলছে যে ওরও তো মরার এটা বয়স ছিল না, ওরও অপূর্ণ আশা ছিল। হ্যাঁ, তো যে ওকে এই মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে সে অনেক পাপী। বাধ্য হয়ে মেয়েটি আত্মহত্যা করেছে, তাহলে মেয়েটি ওই বাচ্চা সমেতই রেল লাইনে মাথা দিয়েছিল। মানে কি করবে এটা, বাড়ি ছেড়ে নাকি মেয়েটা পরে জানা গেছে মেয়েটি বাড়ি ছেড়ে বেরিয়ে আসে, ভেবেছিল ছেলেটার কাছেই আশ্রয় নেবে। ছেলেটাও সেই সম্মতি মানে সেই আশা ভরসা দেখিয়েছিল। তারপর যখন ছেলেটার বাড়ি থেকে নাকি এরকম করে যে বিয়ের আগেই বাচ্চা, এই সব ব্যাপার স্যাপার, কিন্তু এখানে তো মেয়েটার একার দোষ দিলে চলবে না, এখানে তো ছেলেটারও দোষ আছে। কিন্তু যা বলে আর কি, মেয়েটাকে অ্যাকসেপ্ট করে না। ওই বাচ্চার সঙ্গে কোথায় যাবে লজ্জায় লাস্টে ওরকম সিদ্ধান্ত একটা নিতে বাধ্য হয়। তো ঠাকুরমশাই তখন বলেছে যে ওকে এসব একা রেখো না, সাথে সাথে থাকবে। তো পরে মামা ঘরেও যখন দাদার ঘরে তো মামা থাকতো দাদার সাথে। তো এই করে করে আস্তে আস্তে প্রায় 2 বছর দাদা রিকভারি হতে গিয়ে প্রায় 2 বছর সময় লেগেছে। তা এখন ঠাকুরের কৃপায় মোটামুটি ভালোই আছে, মায়ের আশীর্বাদে সবকিছু এখন শান্তিতেই আছে। কিন্তু যা হয় আর কি, মাঝখান থেকে পিসি মারা গেলেন। হ্যাঁ, জেঠুও অত বড় একটা ভাড়ার উপর দিয়ে এসছে, মানে জেঠুকেও আর কি অ্যাকচুয়ালি সরিয়ে দিতে চেয়েছিল, কারণ জেঠু হচ্ছে ফার্স্ট পার্সন যে এই জিনিসটা ধরতে পেরেছিল যে কিছু একটা ব্যাপার আছে যেটা নর্মাল না, আর যেটা যাতে না বেরোয়, জিনিসটা যাতে চাপা পড়ে যায়, সেজন্যই জেঠুকে ওরকম একটা পজিশনে ফেলে দিয়েছিল। কারণ ও ঠিক করেই নিয়েছিল যে দাদাকেও নিয়েই যাবে, নিয়েই ছাড়বে। যাই হোক, আপাতত এখন ঠাকুরের কৃপায় ঠিকঠাকই সব আছে বলতে গেলে। এখন দাদা ভালোই আছে, দাদা একটা নতুন জায়গায় চাকরিও পেয়েছে, কাজও করছে। মানে মারাত্মক একটা সময় গেছে তোমার দাদার প্রতি। মারাত্মক মারাত্মক।
তোমাকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই রবিবারই, এটা একটু অন্য দিকে আমি যাচ্ছি। আমার ঠাকুর বাড়ি মানে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে আমার একটা নাচের প্রোগ্রাম ছিল। যখন আমি ফিরছি মেট্রোটা রবীন্দ্র সরোবরে আটকে যায়। তা আমি মনে করি হয়তো সামনে ট্রেনে হয়তো মেট্রো রয়েছে, সিগন্যাল পাচ্ছে না, সেই জন্য দাঁড়িয়ে আছে। তা হঠাৎ দেখি অ্যানাউন্স করছে, বলছে মহানায়ক উত্তম কুমার স্টেশনে আত্মহত্যা করার জন্য ট্রেন এখন বন্ধ থাকিবে। আমি বলছি ও বাবা, সে কি! তো যথারীতি ট্রেন থেকে সব এক এক করে সবাই নেমে গেছে, প্যাসেঞ্জার, আমিও নেমে গেছি। তো হঠাৎ দেখি আবার অ্যানাউন্স করছে, রিপিট অ্যানাউন্সমেন্ট, যে ট্রেনটি ছাড়তে বিলম্ব হবে, ডাউনের ট্রেন ছাড়তে বিলম্ব হবে। আচ্ছা, বিলম্ব হবে, তাই ঠিক আছে, আমি বসি, আমার তো এখন তাড়া নেই, আমার প্রোগ্রাম তো হয়ে গেছে। মানে বিশ্বাস করবে না, মানুষ যে এত নিচে নেমে গেছে, মানে আমার একটা ধারণা ছিল না। মানে একটা মানুষ মারা গেছে সেটা নিয়ে কারোর কোনো সিম্প্যাথি নেই। মেট্রোর মধ্যে বসে বলছে একজন দুজন, আরে আত্মহত্যা করবার আর টাইম পেল না। আমি না জাস্ট মানে এটা কি, একটা মানুষ কি ইচ্ছা করে আত্মহত্যা করে, মানে মজার জন্য? তোমার দেরি হচ্ছে মানলাম, সে তো সবারই দেরি হচ্ছে, কিন্তু একটা মানুষ আত্মহত্যা করেছে, সে কতটা তার দেয়ালে পিঠ ঠেকে গেলে, কতটা সে ভেঙে গেলে ভিতর থেকে, তাহলে গিয়ে সে এত বড় একটা স্টেপ নেয়। আর আত্মহত্যা সবাই করতে পারে না, এর জন্য সেরকম বুকের জোরটাও লাগে, কারণ সে সব দিক দিয়ে ভেঙে গেছে, তার আর ভাঙার কিছু নেই। তার পরিবারের প্রতি সেটা সিম্প্যাথি হতে পারে, তাকে আমি চিনি না, জানি না, কিন্তু বিশ্বাস করো কৌস্তব, আমি একটা আনন্দর মধ্যে ছিলাম যে এত বড় জায়গায় প্রোগ্রাম করে এসেছি, কিন্তু সেইখানে যখন আমি শুনছি, মানে আমি নিজেকে বলছি কেন কেন করলো, কেন করলো? কেউ কি ওকে আটকাতে পারেনি? মেট্রো স্টেশনে তো প্রচুর লোক থাকে, কেউ কি ওকে ধরতে পারেনি? আমার মনে কিন্তু এটা চলছে, কিন্তু আমি যখন এইসব লোকগুলোর মুখে শুনছি না, আমি সত্যি অবাক, মানে এরা মানুষ না মানুষ? এরা যদি একটা মানুষকে আমি সম্মান না দিতে পারি, মানুষের একটা প্রাণকে আমি মানে সমবেদনা নেই, এরা পশু পাখি নিয়ে কি চিন্তা করবে? আমি মানে দেখছি এবং শুনতাম, আমি নিজের চোখে সেদিন যে আমি এক্সপিরিয়েন্স করলাম যে মানুষ এখন এতটাই খারাপ হয়ে গেছে, মানুষের প্রাণের কোনো মূল্য নেই। এই যে মেয়েটি তো এমনি এমনি আত্মহত্যা করেনি, মেয়েটি তো ফোর্স হয়েছে আত্মহত্যা করতে। তা আমি তাই বলি যে আত্মহত্যা করা খুবই কষ্টের, আমি বলি আত্মহত্যা করা পাপ, কিন্তু মানুষ আত্মহত্যা এমনি এমনি করে না, মানে ইট ইজ নট আ জোক। কেউ মজার ছলে বা এক্সপিরিয়েন্স করবার জন্য, কারণ আত্মহত্যা এমন একটা জিনিস, আমার প্রাণটা চলেই গেল, সে প্রাণটা কোনোদিনও ফেরত আসবে না। আর দেখো, কিছু তোমার যে বক্তব্যগুলো আমি সাপোর্ট করছি, ঠিক আছে, বাট টেকনিক্যালি আত্মহত্যা করার যে ব্যাপারটা রয়েছে, এটাকে আমি খুব মানে সাহসিকতার কাজ হিসেবে কনসিডার করি, ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই, It is a 100 বার। escape, যে তুমি সিচুয়েশনটা থেকে এসকেপ করছো। এবার দেখো, এটা অনেকের চার্টে থাকে, অনেকের ভাগ্যে থাকে ব্যাপারটা, বাট এটা চাইলেই জিনিসটাকে বাইপাস করা যায়, ঠিক আছে। কিন্তু সেরকম সারাউন্ডিংস এর মধ্যে, সেরকম পরিবেশের মধ্যে তুমি যদি না থাকো, এই জিনিসটা অনেক ক্ষেত্রেই অবভিয়াস হয়ে যায়। বাট স্টিল, তুমি নিজের ইচ্ছাতে এই পৃথিবীতে আসোনি, ঠিক আছে, হুম হুম এবং তুমি হুম নিজের ইচ্ছাতে ওই পৃথিবী ছেড়ে যেতে পারবে না। তুমি যখন যাচ্ছ, যে কোনো পরিস্থিতি হোক, যে কোনো পরিস্থিতি হোক, হুম এটা হুম, কিন্তু খুব পাপের একটা বিষয়, ঠিক আছে, এবং এটা করার পরে নিশ্চয়ই। আত্মা কখনো শান্তি পায় না, শান্তি কখনো পায় না, শান্তি হ্যাঁ পায় না। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিকই, আত্মা শান্তি পায় না, কিন্তু ওটাই বলছি যে সারাউন্ডিংসটা তো সেরকম লাগবে না। যে আমি তাই বললাম যে একটা মানুষের কখন করে, যখন তার দেয়ালে পিঠটা ঠেকে যায়, তার আর কোনো রাস্তা নেই, সে তো ইচ্ছা করে চায়নি, তাকে তো ঠেলেই দেওয়া হয়েছে সেই মুখটাতে। কেউ যে ওকে ফেরত নিয়ে আসবে সেরকমও তো কাউকে পাইনি, যে কেউ ওকে যে মানে একটা সাপোর্ট, সেটাও তো কেউ পায়নি, যে হাতটা বাড়িয়ে দেবে যে না তুমি এটা করো না, বা আমি আছি, এরকম করতে নেই, সেরকমও তো সেই জিনিসটাও পাইনি না। তো সেই দেখো, একটা বলবো কি বলবো না আমি জানি না, কিন্তু তাও বলছি, এরকম একটা সিচুয়েশন থেকে তো আমি বেরিয়ে এসেছি, হয়তো এটা আমার ভাগ্য, আমার ভালো ভাগ্য, মানে আমাকে হয়তো সেরকম জোর দিয়েছিল ভগবান, তাই আমি বেঁচে আছি এবং কৌস্তব তোমার সাথে আমার কথা হচ্ছে। তাহলে একটা সময় আমারও ছিল যখন মনে করতাম যে না, দিস ইজ দ্য এন্ড। তো এই তুমি ওখান যে থেকে বেরিয়ে এসছো, এটা অনেক বড় একটা ব্যাপার এবং অনেক সাহসের একটা ব্যাপার।
আমি অনেক ফাইট করেছি, অনেক এরকম ফাইট টাইপের করেছি। যদি কারোর মধ্যে কোনো টেন্ডেন্সি থাকে, সবার আগে কারোর সাথে একটা ভালো বন্ধু বলো যাকে বিশ্বাস করতে পারছো, অথবা যদি পসিবল হয়, অনেক ক্ষেত্রেই হয় না, নিজের হুম, মা হুম, বাবাকে জিনিসটা শেয়ার করো, বা বড় কোনো মানে যে ম্যাচিওর তোমার থেকে একটু বেশি, হুম, সেরকম হুম, কোনো হুম, ফ্রেন্ডের সাথে এগুলো নিয়ে আলোচনা করো। হুম, হুম, হুম। কারণ ইট ইজ নট দ্য ওয়ে, বা এটা কোনো সলিউশন নয়। হ্যাঁ, অবশ্যই এটা সলিউশন না, কিন্তু কিরকম এক একটা সময় থাকে না যে বাবা মা বন্ধু বান্ধব কেউই থাকে না। যেরকম আমারটা যদি আমি বলি, আমার বেলায় কিন্তু কেউই ছিল না। মানে এটা আমি একটু অন্যদিকেই চলে যাচ্ছি। এটা একটা ফ্যামিলি ম্যাটারের মতনই আমার, মানে অনেক রকম। সেটা নইলে আমি অন্য সময় তোমাকে বলবো। এটা ডেফিনেটলি অন্যরকমই ব্যাপার এগুলো হয়ে। নিয়ে আমরা ইন ফিউচার আরো ডিটেলস আলোচনা করবো। হুম, হুম, বাট হুম। একটাই কথা বলবো, এরকম কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাদের কোনো শ্রোতাও যদি যান, আপনারা একা নন। ঠিক আছে, ডেফিনেটলি আপনারা একা নন। কাউকে যদি না পান, আপনি আমাকে যোগাযোগ করবেন, আমি আপনার সাথে কথা বলবো। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব টু কিউরিওফাইড। আপনি যদি আপনার ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প বা স্পিরিচুয়াল গাইডেন্স চান, তাহলে যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরো 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। Curiophied presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে